কিছুই হারিয়েছি আমরা। নিউ নরমাল ফুরিয়ে ভ্যাকসিন দিনগুলোতে ভালোবাসার বাহনে চেপে এসেছে বাঙালি মন। তার কাছে তো বসন্ত মানেই প্রেম, বসন্ত মানেই ভালোবাসা। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে জানাই বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও প্রীতি। বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস উপলক্ষে এভিয়ান পেজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের অনুষ্ঠানে ঠিক এই মুহূর্তে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার উপভোগ করতে যাচ্ছে তারই নক্ষত্র বিতার্কিকদের অংশগ্রহণে বিশেষ রম্য বিতর্ক। প্রেমের ক্ষেত্রে মন নয়, মানিব্যাগের গুরুত্বই বেশি। সুপ্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার, আপনারা জেনে আনন্দিত হবেন আজকের এই বিতর্কে অংশগ্রহণ করতে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই সকল প্রিয় মুখগুলো যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথটাকে এগিয়ে নিয়ে গেছেন দেশব্যাপী আন্তর্জাতিক অঙ্গনে। আমাদের সাথে আজকের এই রম্য বিতর্কের পক্ষ দল হিসেবে যিনি বক্তা আছেন তাদের সঙ্গে চলুন পক্ষ দলে বক্তা হলেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, আইন ও বিচার বিভাগ, বিউবিটি। জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 2007-08 শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়াউর রহমান কমিউনিটি সোসাইটির সাবেক সভাপতি হিসেবে কর্মরত ছিলেন। আমাদের আজকের এই রম্য বিতর্কটির দ্বিতীয় বক্তা হিসেবে আছেন জনাব আসাদুজ্জামান আসাদ। তিনি 2007-08 শিক্ষাবর্ষে হিসাব বিজ্ঞান ও পদ্ধতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক। এবং আমাদের রম্য বিতর্কের পক্ষ দলের তৃতীয় বক্তা হলেন জনাব মেহতাবুল হাসান সান, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। জনাব মেহতাবুল হাসান 2007-08 শিক্ষাবর্ষে আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় বিতর্ক অঙ্গনে তার ছিল দীর্ঘ পদচারণা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ সভাপতি ছিলেন। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডিবেটিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি। এবারে আমরা পরিচিত হয়ে যাব আজকের বিতর্কের বিপক্ষ দলের বিতার্কিকদের সঙ্গে। বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব মুর্শিদা আক্তার রজনী, প্রভাষক, আরবুল স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ। জনাব মুর্শিদা আক্তার রজনী সাবেক সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বাংলা বিভাগের 2009-10 শিক্ষাবর্ষের একজন গর্বিত শিক্ষার্থী। আমাদের বিতর্কের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব জান্নাতুন নাইম বৃষ্টি। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একই সাথে সাবেক সাধারণ সম্পাদক, দেশরত্ন শেখ হাসিনা। এবং আমাদের আজকের বিতর্কের বিপক্ষ দলের দলনেতা এবং বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব আশরাফুল রাজা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বঙ্গমাতা মুজিব হল ডিবেটিং সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কর্মরত ছিলেন। আমাদের আজকের সকল অংশগ্রহণে আমরা উপভোগ করছি চমৎকার একটি রম্য বিতর্ক এবং এই বিতর্কের পুরো আয়োজনটি পরিচালনা করছি আমি শাহিদা আক্তার, প্রভাষক, এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং পরিচয়ের পাশাপাশি ব্যবহারে আমার মন হচ্ছে তা হলো আমি একজন গর্বিত
ইভিএম বিতর্ক। সুপ্রিয় উপস্থিতি, বিতর্ক শুরু করার আগে চলুন জেনে যাক আজকের বক্তব্যটির কিছু নিয়মাবলী। আজকের বিতর্কের প্রত্যেক বিতর্কী তার বক্তব্য 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রত্যেক দলনেতা যুক্তি খণ্ডন পর্বের অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে অতিরিক্ত 2 মিনিটের 1.5 মিনিট অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই তাকে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এবং আজকের বিচার কার্য সম্পাদনের জন্য আমরা সকলে প্রত্যাশা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাদের পরিবার, তাদের ভালোবাসা, তাদের আনন্দ, তাদের তাদের কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা জানবো আপনাদের বিচার কার্য ছেড়ে দেওয়া হলো আপনাদের হাতে। চলুন সুপ্রিয় উপস্থিতি, আমরা শুরু করতে চাই আজকের রম্য বিতর্ক, প্রেমের ক্ষেত্রে মন নয় মানিব্যাগের গুরুত্বই অধিক। এ পর্যায়ে আমি প্রথমে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি পক্ষ দলের প্রথম বক্তা জনাব মোহাম্মদ আরিফুল ইসলামকে। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আপনার উপস্থাপনা অসাধারণ সুন্দর, তার চেয়েও সুন্দর লাগছে আপনাকে। আর সবচেয়ে সুন্দর লাগছে আমাদের এই যে প্রতিপক্ষের 3 জন বক্তা, তাদের মেকআপ দেখেই বোঝা যাচ্ছে তাদের অসাধারণ সৌন্দর্যের কারণ। আর পাশাপাশি আমার সমবেদনা হচ্ছে আমার দুলাভাইদের প্রতি। কারণ জানেন কি মাননীয় সভাপতি, এই যে তারা এখানে সুন্দর করে আমাদের সামনে এসেছেন, এজন্য আমাদের দুলাভাইদের মানিব্যাগে একটা বড় ধাক্কা দিতে তারা সক্ষম হয়েছে। মাননীয় সভাপতি, আমি আমার দুলাভাইদেরকে সমবেদনা জানাই এই জন্য, দুলাভাইয়ের পকেটে ধাক্কা দিয়ে এসে তারা কিন্তু সেই মানিব্যাগের বিপক্ষেই কথা বলবে। মাননীয় সভাপতি, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানিব্যাগের গুরুত্ব বেশি। মাননীয় সভাপতি, এটা নিয়ে আসলে বিতর্ক করার কিছু নয়। ক্যাম্পাস জীবন শেষ করার আগেই এটা মাস্টার্সের ক্লাসে সমাধান দিয়ে এসেছি। মাননীয় সভাপতি, আপনাকে একটু বিষয়টা খুলে বলা দরকার, না হলে আপনি বুঝতে পারবেন না। মাননীয় সভাপতি, পরিবেশ আইনের ক্লাস চলছিল। মাননীয় সভাপতি, বিতর্কে আলোচনার বিষয় ছিল পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয় নিয়ে। আলোচনা এক পর্যায়ে সম্পর্কের ভারসাম্য রক্ষার বিষয়ে রূপান্তরিত হয়। মাননীয় সভাপতি, ম্যাডাম ছিলেন জাস্ট রেফারির ভূমিকায়, অনেকে অনেক কথা বলেছিল। মাননীয় সভাপতি, আমি আমার বক্তব্যের সময় 2টো কথা বলেছিলাম। মাননীয় সভাপতি, আজও আমার মনে আছে, আমি প্রশ্ন রেখেছিলাম যদি সম্পর্কের ক্ষেত্রে মানিব্যাগের কোনো গুরুত্ব নাই থাকে, শুধুমাত্র মনের গুরুত্ব থাকে, তাহলে আমাদের সমাজে 2টো প্রবাদ কিভাবে তৈরি হলো। মাননীয় সভাপতি, প্রবাদ 2টো আপনাকে বলছি। মাননীয় সভাপতি, প্রত্যেক ক্ষেত্রেই আমরা প্রেমিকা হই, স্ত্রী হই, অন্য যে পরিচয়ই হই না কেন, আমাদের 2টো কমন ডায়লগ আছে। মাননীয় সভাপতি, প্রথমটা হচ্ছে একমাত্র আমি বলে তোমার সাথে আছি বা সংসার করছি বা প্রেম করছি, আমার জায়গায় অন্য কেউ হলে তোমার সাথে সংসার প্রেম কিছুই করতো না, 1 নাম্বার। দ্বিতীয়টা হচ্ছে মাননীয় সভাপতি, আমি তোমার সাথে এসে কিছুই পেলাম না, সেটা প্রেমিকা হিসাবে হোক, সেটা স্ত্রী হিসাবে হোক, কোনোভাবেই আর কোনো কিছুই পেলাম না। মাননীয় সভাপতি, আমার প্রশ্নটা ছিল শুধুমাত্র এই জায়গায় যে মাননীয় সভাপতি, যদি সমাজে মনের চেয়ে মানিব্যাগের গুরুত্ব নাই থাকে, তাহলে এই প্রবাদ 2টি বাংলা সমাজে কেন প্রচলিত হলো? মাননীয় সভাপতি, আমি কিন্তু সেদিন এই প্রশ্নের উত্তর পাইনি, ম্যাডাম শুধু মুচকি হেসেছিলেন। তাই মাননীয় সভাপতি, ওই দিনই আমি সমাধান করে দিয়ে এসেছি, এ নিয়ে আমি বিতর্ক করতে চাই না। যেহেতু বিতর্ক করতে চাই না, আমি ছোট ছোট 2-1টা গল্প শোনাবো। মাননীয় সভাপতি, প্রথম গল্প। মাননীয় সভাপতি, এই গল্পটা হচ্ছে 2011 সাল। মাননীয় সভাপতি, শীতের মিষ্টি সকাল, কুয়াশার চাদরে আলো ঢাকা। মাননীয় সভাপতি, পরিবেশ এই সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে IUDS এর পক্ষ থেকে আমরা স্মৃতিসৌধে গেলাম। মাননীয় সভাপতি, পশ্চিম পাড়া থেকে
আমাদের এক সহকর্মী সে সুন্দর লাল সবুজের পতাকার রঙের শাড়ি পরে বাম কাঁধে একটা লাল টুকটুকে চাদর জড়িয়ে মাননীয় সভাপতি আমাদের সাথে পুষ্পার্ঘ্য অর্পণ করতে আসলেন। মাননীয় সভাপতি, আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করলাম, কোনো কথা হলো না। প্রায় 9টা বেজে গেল, তখন আমরা ফিরে যাচ্ছি মাননীয় সভাপতি। মজার বিষয় হলো কি জানেন মাননীয় সভাপতি, ঠিক তখন আমাকে একজন বলছে মাননীয় সভাপতি, আমি নাম বলতে পারবো না, তাহলে আমার চাকরি থাকবে না মাননীয় সভাপতি। কি বলছে শোনেন, জানেন? বলছে, শোন, ছেলেদের আজকাল কোনো রুচিবোধ নেই। আমি বললাম, কেন, কি হলো? বললো যে, দেখ, সকালে উঠে এত কষ্ট করে সাজুগুজু করে মেকআপ করে আসলাম, একটা ছেলেও বললো না যে আমাকে দেখতে কেমন লাগছে। বল, ছেলেদের কি কোনো রুচিবোধ আছে? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আপনি যদি এই প্রথম অংশটাকে মনের সাথে তুলনা করুন, তাহলে কিন্তু আপনি মনটাকে দিয়ে দিলেন। আপনি সকালবেলা প্রস্তুতি নিয়ে মেকআপ করে সাজুগুজু করে ফুল দিতে আসছেন, কিন্তু আপনার একটা উদ্দেশ্য ছিল মাননীয় সভাপতি, যে কেউ না কেউ আপনাকে বলবে তোমাকে দেখতে কেমন সুন্দর লাগছে। সেটা যখন তিনি পেলেন না, আলটিমেটলি তার মনে একটা কষ্টের জায়গা তৈরি হলো মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমরা যদি ঠিক এই আজকের বিতর্কের জায়গায় কথাটা বলি, তাহলে প্রেমের ক্ষেত্রে না হয় আমি মন দিলাম, কিন্তু যখন আমার মানিব্যাগের কোনো গুরুত্ব থাকবে না, তখন মাননীয় সভাপতি প্রেমটাও পূর্ণতা আসবে না। তাই মাননীয় সভাপতি দুটো মিলতে হবে, এবং সেক্ষেত্রে মানিব্যাগের গুরুত্বটা বেশি থাকতে হবে। মাননীয় সভাপতি, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি মাননীয় সভাপতি, আজকে আমাদের পক্ষের যে দলনেতা মাননীয় সভাপতি, কি মিষ্টি একটা ছেলে মাননীয় সভাপতি, সব সময় মুখে মিষ্টি হাসি থাকে, চমৎকার করে কথা বলে। মাননীয় সভাপতি, মুখে একটা মিষ্টি হাসির সাথে দুষ্টামি চাহনি থাকে। এইরকম একটা ছেলে মাননীয় সভাপতি, আপনি চিন্তা করতে পারেন, সে একটা ছোট প্রেম করার জন্য ক্যাম্পাসের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া, উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া, পেয়ারা বাগানের নিচতলা উপরতলা, মাননীয় সভাপতি মসজিদের পিছনে, ডাইনে বামে, উত্তরে গেটে, ডায়না চত্বর, গোকুল চত্বর, যত চত্বর আছে যেখানে আছে, কোন জায়গায় তার পদচারণা ছিল না মাননীয় সভাপতি? শুধু কি তাই মাননীয় সভাপতি, আজকের বিতর্কের যিনি বিপক্ষ দলের দলনেতা মাননীয় সভাপতি, তার পেছনেও কি সে কম সময় নষ্ট করেছে মাননীয় সভাপতি? কিন্তু আমরা কি ফল দেখলাম মাননীয় সভাপতি? আমার বন্ধুটা আজকেও মাননীয় সভাপতি, সে কিন্তু তার সেই ব্যথা ভরা হৃদয় নিয়ে এখনো মাননীয় সভাপতির স্বপ্ন দেখে। আমি তবে বলেছি, ভয় পাওয়ার কিছু নেই। 80 বছর বয়সে যদি টম ইমাম এবং মিষ্টি ইমাম মায়াবী দ্বীপে ঘুরতে পারে আর ফেসবুকে ছবি দিতে পারে, তুমি বন্ধু টাকা কামাও, টাকা জমাও, তুমি 80 না হলে অন্তত 85 বছর বয়সে যখন তোমার টাকায় টাকাওয়ান হয়ে যাবে, তখন ঠিকই তুমি মায়াবী দ্বীপে ঘুরবে বা সুইজারল্যান্ডের দ্বীপে ঘুরবে, আর তখন ফেসবুকে ছবি আপলোড করবে। মাননীয় সভাপতি, তাই আমি আমার বন্ধুর প্রতি সমবেদনা জানিয়ে এই আশায় তাকে বাঁচিয়ে রাখতে চাই, তার টাকা হলে ঠিকই কিন্তু সে মায়াবী দ্বীপে ঘুরতে পারবে। মাননীয় সভাপতি, আর একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো, আমরা এই যারা বিতর্ক করছি, তাদের, আমার প্রতিপক্ষের বক্তাদের আমি মাঝে মধ্যেই দেখি তারা বাইরে যান, জাস্ট আউটিং এ যান, ঘুরতে যান। মাননীয় সভাপতি, একটু সময় চাচ্ছি, আমার একটু সময় দরকার। মাননীয় সভাপতি, তারা যদি শুধুমাত্র আউটিং এ যান তাহলে কোনো সমস্যা ছিল না, সেটা মনের ব্যাপার। কিন্তু তারা যখন ফেসবুকে ছবি দেন, কেন দেন মাননীয় সভাপতি? সেখানে কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে, শেয়ার দিতে হবে। তাই মাননীয় সভাপতি, এই যে প্রথম অংশটা হচ্ছে আমাদের মনের ব্যাপার, বাকি অংশটা হচ্ছে মানি ব্যাগের ব্যাপার। কার মানি ব্যাগে কত বেশি জোর সেটা দেখাতে হবে। তাই মাননীয় সভাপতি, আপনাদের এই সম্পর্কে যখন চিড় ধরবে, তখন কিন্তু আবার ভরণ পোষণ আবার দেনমোহরের মামলাটাও করবেন। তাহলে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো এই যে বিতর্ক করার কিছু নেই, এটা প্রমাণিত বিষয়। প্রেমের ক্ষেত্রে মনের জোর নয় মাননীয় সভাপতি, আগেও ছিল মানি ব্যাগের জোর, এখনো আছে মানি ব্যাগের জোর, ভবিষ্যতেও থাকবে মানি ব্যাগের জোর। আর এখন হয়তো কিছু গল্প শুনবো, রাধা কৃষ্ণের গল্প শুনবো, ইসুফ লেখার গল্প শুনবো, প্রেমের উপাখ্যান শুনবো, ওগুলো মাননীয় সভাপতি ওই ইতিহাস আর বাংলা সিনেমায় চলে, বাস্তবে চলে না। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আরিফুল ইসলামকে। প্রেমের ক্ষেত্রে মন এক অনুভূতি, অর্থ বাস্তবতা। প্রেম এবং প্রেমের ক্ষেত্রে মন কি অর্থের পরিপূরক? অর্থ কি পারে মনকে প্রতিস্থাপিত করতে? চলুন শোনা যাক বিপক্ষ দলের প্রথম বক্তা জনাব মুর্শিদ আক্তার রজনীর কাছ থেকে।
আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা জনাব মুর্শিদা আক্তার রজনীকে। জনাব মুর্শিদা আক্তার রজনী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব মুর্শিদা আক্তার রজনী, আপনাকে আহ্বান জানাচ্ছি আপনার দলের প্রথম বক্তা হিসেবে আপনার বক্তব্য উপস্থাপনের জন্য। আমি বুঝতে পারছি মুর্শিদা আক্তার রজনী তিনি নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না। ধন্যবাদ মুর্শিদা আক্তার রজনী, মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমার ইবিয়ান পরিবার সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল ভালো এবং আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে না? আপনাকে শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে আমাকে? আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। আমাকে শোনা যাচ্ছে না? জনাব মুর্শিদা আক্তার রজনী, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। আশা, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আমার মনে হয় আমরা সকলে আপনাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ 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 মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমার ধন্যবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমার ইবিয়ান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, দূরে থেকেও আমরা একত্রে মিলিত হয়েছি কিছু মিষ্টি মধুর যুক্তিপূর্ণ তর্ক নিয়ে। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানিব্যাগের গুরুত্ব বেশি। অত্যন্ত যুক্তিহীন, ভিত্তিহীন এই কথাটির বিপক্ষে আমার দৃঢ় অবস্থান ঘোষণা করতেই আপনাদের সামনে আসা। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ প্রেমকে একটা নগণ্য গণ্ডিতে ফেলে বিচার বিশ্লেষণ করতে যেভাবে হাজির হয়েছেন, তাতে মনে হচ্ছে তাদের অবস্থা গিন্নির চেয়ে শালি ভালোর মতো। এটা হয়তো বা পেয়ারা বাগানে বসে নুডলস, চিকেন ফ্রাই এগুলো খাওয়ার প্রভাব। কে কে খেয়েছেন বিজ্ঞ প্রতিপক্ষের 3 জনের মধ্যে দয়া করে বলে যাবেন, নইলে আবার তদন্ত কমিটি গঠন করতে হবে। যা হোক, মানিব্যাগের তখনই প্রয়োজন পড়ে যখন আমরা সুন্দর মন না খুঁজে সুন্দর চেহারা খুঁজি। বিবাহিত নারীও প্রতিদিন প্রতি রাতে ধর্ষিত হয়, কারণ তার স্বামী স্ত্রীর মধ্যে মনের যে মিলন সেটা কিন্তু ঘটে না। অর্থ দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব হয় না। নরনারীর প্রেমের মাঝখানে মানিব্যাগের প্রাধান্য থাকে তখন যখন মানিব্যাগের প্রাধান্য থাকে তখন সেটা প্রেম হয় না, তখন সেটা হয়ে যায় ব্যভিচার। একটা ছেলে যখন কোনো মেয়ের পেছনে মানিব্যাগ নিয়ে ঘোরে তখন অবশ্যই তার কোনো অসৎ উদ্দেশ্য থাকে। তাই প্রেমকে স্থূল করে দেখার কোনো সুযোগ নেই, কারণ প্রেম স্বর্গীয়। স্রষ্টা সৃষ্টির প্রেম, পরিবার পরিজন আত্মীয়ের প্রেম, প্রকৃতির প্রেম, সবকিছুই একটা স্বর্গীয় অনুভূতি দিয়ে তৈরি হয়। প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদী বলেছেন, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গর্হিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র দিয়ে ভালোবাসবে, তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। আমাদের মাননীয় সভাপতি, একটা গল্প বলি। একজন মাছ খাচ্ছিল, পাশে একটি যুবক বসেছিল। যুবকটি লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনি কেন মাছ খাচ্ছেন? লোকটি বলল যে আমি মাছ ভালোবাসি।
যুবকটি বলল, আপনি মাছ ভালোবাসেন আর মাছকে মেরে আপনি সেটা রান্না করে খাচ্ছেন, তাহলে এটা তো ভালোবাসা নয়, মূলত আপনি নিজেকে ভালোবাসেন। তাই যেহেতু আপনি নিজেকে ভালোবাসেন, তাই আপনি আহ মাছটাকে মেরে খাচ্ছেন। আসলে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের ভালোবাসাটা, প্রেমটা আসলে সে মাছ প্রেমের মতো, মাছ ভালোবাসার মতো। তারা মানে প্রেমটাকে ওই জায়গায় নিয়ে যেতে চাইছেন। যা হোক, আহ প্রেম ভালোবাসা নিয়ে কত শত কবি সাহিত্যিক উক্তি করে গিয়েছেন, তার ইয়ত্তা নেই। প্রেমের কারণে প্রেম চিরন্তন ও সত্য, ভালোবাসার বহিঃপ্রকাশ ব্যক্তি ও কবি ভেদে আলাদা। আমাদের জীবনানন্দ দাশ কিন্তু টাকা খরচ করেননি, তিনি হাজার বছর ধরে পথ হেঁটে বনলতা সেনের কাছে একটা সুন্দর মনের খোঁজেই কিন্তু গিয়েছিলেন এবং শান্তি পেয়েছিলেন। তাই প্রেমের ক্ষেত্রে সেখানে মানিব্যাগের কোনোই গুরুত্ব নেই। আহ আরেকটা বিষয়, আমাদের জ্বলন্ত উদাহরণ আমরা আমাদের সামনে দেখতে পাই, সেটা হচ্ছে, হ্যাঁ মানিব্যাগের গুরুত্ব আছে, অবশ্যই সেটা প্রেম যখন পরিণয়ে আসে তখন সেটা অবশ্যই প্রয়োজন, কিন্তু তার অবস্থান খুবই নগণ্য। প্রেমের কারণে, মনের টানে একজন মানুষ কতটা পরিবর্তনে আসতে পারে আমরা দেখতে পাই এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের মধ্যে। তিনি তার প্রিয়তমা সহধর্মিনীর অনুপ্রেরণায় কতটা দূরে সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন। আমরা আশা করব সেই সহধর্মিনীর অনুপ্রেরণায় তিনি দেশ বিদেশ বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিবেন। আমরা প্রেমের জন্য কিংবদন্তি অভিনেতা বাপ্পারাজকে দেখতে পাই, বাপ্পারাজকে নিয়ে আসতে পারি। দেখেন, তিনি কত শতবার ছাকা খেয়েছেন, কিন্তু তারপরেও তিনি প্রেম কিন্তু ভুলে যাননি। প্রেমের কারণে তিনি জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, তারপরেও সেই ছাকা খাওয়া চরিত্রেই তিনি অভিনয় করেছেন। এখানে মানিব্যাগ নয়, সুন্দর মন কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আমাদের তাই কাজী নজরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ উক্তি আমরা দেখতে পাই। একটু সময় চেয়ে নিচ্ছিলাম মাননীয় সভাপতি, একটু সময়। আচ্ছা, কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্তি এবং চিরন্তন। তাই বিজ্ঞ প্রতিপক্ষ, আসুন আমরা মানিব্যাগকে প্রাধান্য না দিয়ে মনকে প্রাধান্য দিই। মনের গুরুত্বটাই প্রেমের ক্ষেত্রে বেশি, এটা স্বীকার করে নিই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তাকে। বলা হয়ে থাকে, যেমন কর্তব্যরত নয় সেমন অনুপভোগ্য। এখন এই কর্তব্যবোধ এবং উপভোগের জায়গা থেকে মানিব্যাগ কতটুকু গুরুত্ব বহন করে সে বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে। জনাব আসাদুজ্জামান, আপনার অডিও আনমিউট করে কথা বললে আমরা সকলে আপনার কথা স্পষ্ট শুনতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু ও ইবিয়ান ফেসবুক গ্রুপের সকল সদস্যকে। আজকের রম্য বিতর্কের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানিব্যাগের গুরুত্ব বেশি। আমি আবার বলছি, প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানিব্যাগের গুরুত্ব বেশি। পক্ষ দলের প্রথম বক্তা আমাদের শক্ত অবস্থানকে ব্যক্ত করেছেন এবং বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা, প্রথম বক্তা তাদের জায়গা থেকে যে কথাগুলো উত্থাপন করেছেন। প্রেম হচ্ছে, টাকা হচ্ছে অর্থহীন, যুক্তিহীন, ভিত্তিহীন। হ্যাঁ, প্রেম স্বর্গীয়, প্রেম ঈশ্বর, স্বর্গ থেকে আসে, স্বর্গে চলে যায়, এবং জীবনানন্দ দাশের কথা বলেছেন। আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তার যুক্তি খণ্ডন দিয়ে সরি করেছি। একটি কথা মনে রাখবেন, আপনার সাথে আজকে যেভাবে আমার কথা হচ্ছে এবং কারো কথা শুনতে পাচ্ছি, কারো কথা শুনতে পাচ্ছি না, এই যে মানে আমাদের যে যোগাযোগের যে ব্যর্থতা যতটুকু আছে, এখানেও খুঁজে দেখবেন অর্থ জড়িত। আজকে আমরা ইউনিভার্সিটি লাইফে যেভাবে হতে হতে পড়াশোনা করা দরকার ছিল, আমরা আমাদের জায়গা থেকে কেউ ভালো করে পড়াশোনা করতে পেরেছি, কেউ পারেনি। এই সব জায়গায় কিন্তু অর্থ জড়িত, অর্থাৎ মানিব্যাগ জড়িত। যাই হোক, আমরা একটি ছোট্ট একটা গান দিয়ে আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। এরকম, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। মন যাই বলুক না কেন, আসল কথা হচ্ছে আমাদের টাকা লাগবে। মাননীয় সভাপতি, আমরা আমাদের সমস্ত ক্ষেত্রে টাকার প্রয়োজনটা এতই ওতপ্রোতভাবে জড়িত, আর প্রেমের ক্ষেত্রে তো সর্বাঙ্গে জড়িত। কোন ধরনের প্রেমের কথা বলবো? ঈশ্বরের সাথে মানুষের প্রেম, স্রষ্টার সাথে মানুষের প্রেম, মা বাবার সাথে সন্তানের প্রেম,
প্রেমিক বলতে আমরা যা বুঝি, প্রেমিকা বলতে আধুনিক যুগে আমাদের ছেলেমেয়েরা যা বুঝে, সেই ক্ষেত্রে বলবো সমস্ত ক্ষেত্রেই মানিব্যাগের গুরুত্ব অত্যাধিক। অর্থাৎ মনের চেয়ে মানিব্যাগের গুরুত্ব বেশি। মনের মেয়েদের মনের কথা যদি বলতে চাই, আজকে আমরা দেখতে পাবো মেয়েরা হয়তো বলবে প্রকৃত প্রেমের ভিত্তিভূমি হচ্ছে শ্রদ্ধা। প্রেমের আনন্দ থেকে শুধু স্বল্পক্ষণ, আর প্রেমের বেদনা থেকে সমস্ত জীবন। ধন সম্পদ উড়ে যায়, আরাম আয়েশ অন্তাহিত হয়, আসা যায় সুখে, কিন্তু প্রেম থেকে যায় আমাদের সাথে। প্রেম হচ্ছে ঈশ্বর। যত কথাই বলুক না কেন, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে টাকা। টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আজকে আমরা যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারবো, আমরা ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবো, আমরা আমাদের মায়ের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো, আমরা আমাদের স্কুল ফ্রেন্ড কিংবা ইউনিভার্সিটি ফ্রেন্ড কিংবা হচ্ছে আমাদের প্রেমিকা, আমাদের আধুনিক যুগে প্রেম বলতে যা বোঝায়, এই সমস্ত প্রেম বা প্রেমিকাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো। যখনই মানিব্যাগের টাকা শেষ, আমরা আমাদের মুড আর ঠিক রাখতে পারি না। ঠিক একইভাবে আমরা হচ্ছে পৃথিবীতে যত ধরনের প্রেমকে আমরা সংজ্ঞান করতে চাই, যত ধরনের প্রেমের উদাহরণ নিয়ে আসতে চাই, সমস্ত প্রেমের পিছনে রয়েছে এক বিশাল অর্থের খেলা। আমরা যখন অর্থ থাকবে না, আমাদের যখন মানিব্যাগে টাকা থাকবে না, কেউ আমাদেরকে মূল্যায়ন করবে না। আজকে দেখুন, আমাদের এখানে যারা বিতর্ক করতে বসেছি, আজকে যারা আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে আসছি, সবার ব্যক্তি জীবনের কথা যদি বলি, আমরা দেখতে পাবো আমাদের মডারেটর সাহেব, অর্থাৎ যিনি আমাদের উপস্থাপিকা ম্যাম আছেন, তার এই ধরনের সুন্দর গেটআপ, সুন্দর পোশাক, সবকিছুর পেছনে কিন্তু মানিব্যাগ জড়িত। তার কেরিয়ার সবকিছু যদি না থাকতো, আজকে তাকে আমরা মডারেটর ম্যাম হিসেবে এখানে হচ্ছে নিয়োগ দিতে পারতাম, হয়তো তাকে আমরা আমাদের বিতার্কিকদের দলে দেখতাম। আজকে আমরা হচ্ছে বিপক্ষ দলের প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, তাদের পারিবারিক জীবন, বিয়ে শাদীর সিদ্ধান্ত, সমস্ত ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, আমরা কিন্তু ওখানে টাকার গুরুত্বটাই বেশি দেবো, মনের গুরুত্ব না। ক্যাম্পাসে এমন কোন বহুত ছেলে মেয়ে ছিল যাদের হচ্ছে মন ছিল কিন্তু টাকা ছিল না, তাদের সৌন্দর্যও ছিল, বাহ্যিক অবয়ব কাঠামো সুন্দর ছিল, বাট তারা কিন্তু তাদের বৈবাহিক জীবনে আবদ্ধ হতে পারেনি। হয়তো বলবেন ঈশ্বরের লেখা ছিল না, বা হচ্ছে কপালে লেখা ছিল না, তার জন্য পারেনি। কিন্তু বাস্তবতা হলো আমাদের যাদের মানিব্যাগে টাকা নেই, যাদের কেরিয়ার ভালো না, তাদের মানিব্যাগে টাকা নেই, তাই না? তারাই কিন্তু ভালো কেরিয়ার সম্পন্ন মেয়েদের বিয়ে করতে পারেনি, কিংবা সুন্দরী মেয়েদের বিয়ে করতে পারেনি। এক্ষেত্রেও কিন্তু টাকার জড়িত, অর্থাৎ মানিব্যাগ জড়িত। প্রেমের ক্ষেত্রে মানিব্যাগের অর্থাৎ টাকার একটা গভীর সম্পর্ক রয়েছে। টাকাহীন প্রেম হচ্ছে দুর্লভ, অর্থাৎ মানিব্যাগহীন প্রেম হচ্ছে দুর্লভ। এই প্রেমের ধরাছোঁয়া সবার কাছে নেই। আমরা যারা আমাদের ক্যাম্পাস জীবনে প্রত্যেকের হচ্ছে ব্যক্তি জীবন যদি স্টাডি করি, আমি এমন কোনো হচ্ছে ছেলে বা এমন কোনো মেয়েকে দেখিনি যারা হচ্ছে প্রেমের পিছনে, প্রেমের ভিতরে অর্থের একটা গভীর সম্পর্ক রয়েছে এটাকে অস্বীকার করে। আমার ব্যক্তি জীবন থেকে কয়েকটি উদাহরণ দিয়ে বলি। আমি প্রেমে পড়িনি এমন, আমি প্রেমে পড়িনি কিংবা অন্য কোনো একটি ছেলে জীবনে কখনোই প্রেমে পড়িনি, কথাটা কেউ বলতে পারবে না। কিন্তু প্রেম সার্থক হয়নি, আমাদের ভাবনার মধ্যে নিমিশে মিলিয়ে গেছে, বুদবুদের মতো মিলিয়ে গেছে। কারণ সেই প্রেমগুলো আলো দেখেনি, কিংবা প্রেমগুলো ভালোবাসার চোখ দেখেনি। একমাত্র কারণ ছিল কি? অর্থ, অর্থাৎ মানিব্যাগ। তার মানিব্যাগে টাকা ছিল না, মানিব্যাগের জোর ছিল না, বিধায় সে কিন্তু হচ্ছে প্রেমিকাকে যেভাবে হচ্ছে নিজেকে উপস্থাপন করার দরকার, শিক্ষা দীক্ষা, নিজেকে আলোকিত করে, নিজেকে গেট আপ, ড্রেস আপ সবকিছুতে পরিপূর্ণ করে যেভাবে হচ্ছে মেয়েটির কাছে নিজেকে উপস্থাপন করা দরকার, ঠিক সেইভাবে পারছে না, বিধায় তাকে হচ্ছে প্রেমের জগতে, হৃদয়ের মনে ঢুকতে পারেনি। আপনি হয়তো মনের কথা বলছেন, মন দিয়ে, আরে কথায় কি চেরা ভেজে? মানুষের পকেটে যদি টাকা না থাকে, মানিব্যাগে যদি টাকা না থাকে, আমার গেট আপ, ড্রেস আপ, আমার বাসার লুকিং দেখছেন না, পিছনে ব্যাকগ্রাউন্ড কেমন, এলোমেলো, অন্ধকার, আলো বাতাস নেই খুব একটা। কারণ কি? কারণ আমার টাকা নেই। আমার যদি হচ্ছে মানিব্যাগে টাকা থাকতো, আজকের উপস্থাপনটা আরো সুন্দর হতো, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হতো, আমার মাইক্রোফোনটা আরো ভালো শোনা যেত, আমার পাঞ্জাবিটা আরো ভালো কালারের হতো। আজকে মডারেটর ম্যামের মাথায় কিন্তু একটা সুন্দর একটা ফুল দেখছি, বসন্তের ছোঁয়া দেখছি। কারণ কি? তার হাজবেন্ড একটা ভালো কেরিয়ার জব করে, এবং সে নিজেও হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের লেকচারার। এই সবকিছুর উৎস হচ্ছে কি? মানিব্যাগ, টাকা। আর তার প্রেজেন্টেশন, উপস্থাপন দেখেন, তার চেহারা দেখলেই মনের মধ্যে ভালোবাসা জন্মে। এমন কোনো ছেলে নেই তার প্রেমে পড়বে না। কারণ কি? কারণ পিছনে হচ্ছে অর্থ আছে, মানিব্যাগের টাকা আছে। আর আমার ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখেন, আমাকে এই প্রথম হচ্ছে আশা ম্যাম হচ্ছে নক করলেন, আরিফ ভাইয়া নক করলেন, সান ভাইয়া নক করলেন বিতর্কের উদ্দেশ্যে। অর্থাৎ হতভাগা আসাদ বিতর্কের প্রেমে পড়েছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে আমাকে নক করেছে। এর আগে কিন্তু কখনোই নক করেনি, যোগাযোগ হয়নি। কারণ কি? কারণ আমার কেরিয়ার নেই, অর্থাৎ টাকা নেই, মানিব্যাগের টাকা নেই। বিতর্কের প্রেমও আমাকে ডাকে না, মানুষের প্রেমও আমাকে ডাকে না, স্রষ্টার প্রেমও আমি মগ্ন থাকতে পারি না। কারণ কারণ আমার মনটা স্থির থাকে না, আমার রুমের গেট আপটা ভালো না। কারণ কি? কারণ আমার হচ্ছে মানিব্যাগে টাকা নেই, ব্যাংকে টাকা নেই। যে কারণে যে পরিবেশটা তৈরি করা দরকার স্রষ্টাকে ডাকার জন্য, স্রষ্টার ধ্যানমগ্নে, অর্থাৎ ভালোবাসা, অর্থাৎ প্রেমে নিজেকে মগ্ন রাখার জন্য, সারাক্ষণ কিভাবে ডাকতে স্রষ্টা আমার ডাকে সাড়া দিবে, সেই পরিবেশটাও কিন্তু আমি তৈরি করতে পারিনি। কেন জানেন? শুধুমাত্র টাকার অভাবে। অর্থাৎ টাকা নেই বিধায় হচ্ছে আমি প্রেমে স্থির হতে পারিনি, অর্থাৎ স্রষ্টার সাথে প্রেমের সম্পর্কটাও গড়ে তুলতে পারিনি।
ঠিক একইভাবে ক্যাম্পাস লাইফের কয়েকটা ঘটনার কথা যদি বলি, আপনারা আশ্চর্যান্বিত হবেন। আমি পদ্মার ওপরের কথা এখন আর বুকে ব্যথা নিয়ে ভাবতে ইচ্ছা হয় না। কত মেয়ের প্রেমিনায় পড়লাম, ইউনিভার্সিটির শিক্ষিকা থেকে শুরু করে আমার ক্লাসমেট, ছোট ভাই, ছোট বোন, বড় বড় আব্বু, অনেকের প্রেমে পড়লাম, কিন্তু আমি মুখে ফুটে বলতেও পারিনি। কেউ কেউ লোভ দেখেছে, আমাদের মঞ্চেই আছেন, অনেকে বলছেন বাংলার ব্যাংকে অডি হন, কেউ বলছে ব্যাংকের চাকরি করেন, কেউ বা বলছে আসাদ নিজেকে ভালো করে কেরিয়ার গঠন করেন। তার মানে সবকিছুর পেছনে কিন্তু একটা টাকার একটা ক্যারিসমেটিক যে শক্তি, আধ্যাত্মিক শক্তি, পৃথিবীর কোনো পুরুষ বা মহিলা সেটা অস্বীকার করতে পারবে না। আমাকে হয়তো বিতর্কের খাতিরে কেউ বলবে হচ্ছে প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানবিকের গুরুত্ব বেশি, কেউ বলবে মন দিয়েই সবকিছু হয়। আরে মন দিয়েই তো মন গলানো যায়। হ্যাঁ, মনের পরিচর্যা করলে, পানি ঢাললে পাথরও গলে যায়, আরো কত উদাহরণ দিবে। কিন্তু বাস্তবতা এবং সত্যি হলো টাকা ছাড়া পৃথিবীর কোনো কিছুই সম্ভব না। টাকা দিয়েই সবকিছু হয়। আমার যদি আজকে অনেক বেশি টাকা থাকতো, আমি একটা প্রেমের সমাধি করতে পারতাম, আমি একটা তাজমহল করতে পারতাম। সম্রাট শাহজাহানও কিন্তু তার হচ্ছে ভালোবাসার যে হচ্ছে প্রতিচ্ছবি ফুটে উঠেছিল টাকার কারণে। তার যদি টাকা না থাকতো, মানিব্যাগে পয়সা না থাকতো, সে কিন্তু তার প্রেমিকাকে যে এত ভালোবাসে, এই ভালোবাসার যে বহিঃপ্রকাশ, এটা কখনোই পারতো না। রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ঘটনায়, মুহূর্তে মুহূর্তে আপনার নিঃশ্বাসে বিশ্বাসে টাকার প্রয়োজন। মানিব্যাগে টাকা না থাকলে প্রেম তো দূরের কথা, আরে কেউ ঘষবেই না। আমি যদি আমার কথায় বলি, আঞ্চলিক ভাষায় বলি, আরো হচ্ছে অনেক শব্দে বলতে পারি। কিন্তু আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, যারা হচ্ছে হচ্ছে ইবিয়ান গ্রুপের হাজার হাজার হচ্ছে দর্শক আছেন, সদস্য আছেন, তারা শুনতে পাচ্ছেন আমাদের কথা। প্রত্যেকের কথা আমি আপনার কমেন্ট বক্সে দেখেন, সবাই কিন্তু আমার কথা বলবে একটাই, জি ভাইয়া, জি ভাইয়া, টাকার প্রয়োজন। টাকা যেখানে নাই, ভালোবাসা সেখানে নাই। সেখানে হচ্ছে বাস আর বাস। আরে কত ভালোবাসার উদাহরণই দিতে পারবো। ক্যাম্পাস লাইফ, আমার ক্যাম্পাস দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিংবা মানুষের ব্যক্তি জীবনের কথা বাদ দিলাম, আমি ক্যাম্পাসে কত মেয়ের কাছে নাকানো চোয়ানো খেয়েছি শুধু টাকা নেই বলে। আর আমার কষ্টের কথা কাউকে বলতেও পারিনি। আজকে যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, মনে হলো সারা রাত কথা বলি। আমাকে যদি এই ইবিয়ান ফেসবুক গ্রুপটা সারা রাত কথা বলতে সুযোগ দিত, আমি একটানা বলেই যেতাম, আরো বলতে ইচ্ছে হয়। আর এই মানে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রেমের সমাধি রচনা করতে চাচ্ছে কথার মাধ্যমে। হ্যাঁ, জীবনানন্দ দাশের উদাহরণ দিচ্ছে। আমি যদি আমার কথার উদাহরণ দিই, তাহলেই তো শেষ হবে না, আজকে সারা রাত কথা বলতে পারবো। মাননীয় সভাপতি, আমাকে যদি আরেকটু সময় দিতেন, আমি মনের কথাগুলো ব্যক্ত করতাম। বুকে বড়ই জ্বালা। আজ আজ আমার হচ্ছে বলতে বড়ই ইচ্ছা হচ্ছে। প্রত্যেকটা প্রত্যেকটা সদস্যই আমার কথায় হচ্ছে সমস্বরে সুর মিলাবে যে প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে টাকার গুরুত্ব বেশি। কেননা আজকে টাকার সাথে প্রেমের যে একটা গভীর সম্পর্ক রয়েছে, আপনার বীজগণিতের সূত্র ব্যবহার করলেও সেটা মিলবে, এবং হচ্ছে পাটিগণিতের সূত্র ব্যবহার করলেও সেখানে বলবে। আপনার যে কথাই বলেন না কেন, জীবনানন্দ দাশের কথা বলেন, সক্রেটিসের কথা বলেন, যে আর কবি, লেখক, সাহিত্যিক সবাই কিন্তু, হ্যাঁ, ভালোবাসার জন্য যার পতন হয়, বিধাতার কাছে সে আকাশে তারার মতো উজ্জ্বল থাকে। বেন জনসন বলছে, এখন ভালোবাসার জন্য পতনটা কার হবে? আগে ভালোবাসতে পারলে তো, আগে প্রেম করতে পারলে তো। প্রেম কখন করতে পারবো? যখন আমার পকেটে টাকা থাকবে, মানিব্যাগে টাকা থাকবে, তখন আমি প্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। মাননীয় সভাপতি, একটু সময় দেন, আমার কাঁদতে ইচ্ছে হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। যত মেয়ে আমাকে কষ্ট দিয়েছে, আজকে যদি সেই কষ্টটুকু অন্তত ভাগাভাগি করতে পারি, আমার মনটা পাতলা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় আমি 4 ডজন মেয়েকে আমি অন্তত প্রেমের প্রস্তাব দিয়েছি। প্রস্তাবের মধ্যে সীমাবদ্ধ, প্রেমটা পরিণত লাভ করেনি। বিয়ে তো দূরের কথা। আজকে যদি আমার টাকা থাকতো, প্রত্যেকটা মেয়েকেই হচ্ছে আমি আমার বসে নিয়ে আসতে পারতাম। মাননীয় সভাপতি, আমি জানি আজকের আমাদের যে পক্ষ দলের প্রথম বক্তা যে কথা বলে গেছেন, প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানবিকের গুরুত্ব বেশি। সত্যি, তা বাস্তব, এবং এটাই প্রকৃত হওয়া উচিত। আসুন, মনের কথা না, বরং টাকার কিভাবে রোজগার করা যায়, মানিব্যাগ কিভাবে ভারী করা যায়, সেইভাবে আমরা চলি, হিসেব করে চলি। তাহলে আমরা আমাদের সবকিছুকেই বসে নিয়ে আসতে পারবো, এবং প্রেম জয়যুক্ত হবে, এবং প্রেমের সমাধি রচনা করতে পারবো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ প্রতিপক্ষ বন্ধুকে, ধন্যবাদ ইবিয়ান গ্রুপের সকল সদস্যকে। আসসালামু আলাইকুম। বসন্তের শুভেচ্ছা ও ভালোবাসার শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আসাদুজ্জামানকে তার অত্যন্ত চমৎকার এবং সাবলীল বক্তব্য উপস্থাপনের জন্য। বলা হয়, অর্থের অভাব ভালোবাসাকে বেদনাময় করে তোলে, কিন্তু আসলে কি অর্থহীন করে তোলে? চলুন দেখা যাক বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা কি বলছেন। আহ্বান জানাচ্ছি আজকের বিতর্কের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব জান্নাতুন নাঈম মিষ্টিকে। আমাকে শোনা যাচ্ছে আপু? জনাব
মিষ্টি, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। মাননীয় সভাপতি, আমাকে শোনা যাচ্ছে? জান্নাতুন নাইম মিষ্টি, আপনাকে স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি। আপনি আপনার বক্তব্যটি উপস্থাপন করুন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে ডাব, আমার প্রতিপক্ষ প্রেমের বড্ড অভাব। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। সেই সাথে সকলকে জানাচ্ছি বসন্ত এবং ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা। প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানিব্যাগের গুরুত্ব বেশি। উত্থাপিত বিষয়টির যুক্তিসঙ্গত কারণে বিরোধিতা করছি। ক্যাম্পাসে থাকাকালীন তৃতীয় বর্ষের একটি ছেলের হাত ধরে প্রথম বর্ষের একটি মেয়ে। তাদের তখন না ছিল টাকা, না ছিল মানিব্যাগ। বলতে গেলে একরকম রিক্ত হস্তেই পথ চলা শুরু হয় তাদের। আজ তারা স্বামী স্ত্রী। হ্যাঁ মাননীয় সভাপতি, আমি আমার গল্প বলছি। যেখানে প্রাধান্য ছিল না কোনো মানি বা তার কোনো ব্যাগের, যেখানে প্রাধান্য ছিল শুধুমাত্র প্রকৃত ভালোবাসা ও একটি সুন্দর মনের, যার জলজ্যান্ত সাক্ষী ছিলেন আমাদের আজকের প্রতিপক্ষ দলনেতা নিজে। মাননীয় সভাপতি, যখন একটি ছেলে প্রকৃত প্রেম ও মন দিয়ে কোনো ছেলেকে ভালোবাসে, তখন সেই প্রেমিকার কথাগুলো ঠিক কেমন হয়? সোনা দানা দামি গহনা, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা। কিন্তু যখন মাননীয় সভাপতি সেই ছেলেটি তার মোটা মানিব্যাগ এবং অর্থবিত্ত ধন সম্পত্তি দেখে কোনো আটাময়দা মাখা সুন্দরীকে ভালোবাসার মানুষ হিসাবে নিয়ে আসে, তখন সে কেমন গান গায়? একখান নেকলেসে কারেন্ট লাগাইলি, দুইখান নেকলেসে ভোল্টেজ বাড়াইলি, তিনখান নেকলেস চাই আমার। এখানে মেয়েটির কি দোষ মাননীয় সভাপতি? এখানে সব দোষই মোটা মানিব্যাগের। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুরা ইদানিং গান গায়, তুমি হলে বাবু আমি তোমার হিরো। তারা যদি নিজেকে হিরো না ভেবে, বাবুর সন্ধান না করে প্রকৃত ভালোবাসা ও মন দিয়ে বাবুর মায়ের সন্ধান করত, তাহলে আজও প্রতিপক্ষ দলের দলনেতা সিঙ্গেল থাকার কথা ছিল না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, সুন্দর মন দিয়ে যদি সুন্দর মন না মানিব্যাগ দিয়ে যদি ভালোবাসা পাওয়া যেত, তাহলে আজ অপূর্ব, ফারিহা, সুবর্ণ মোস্তফা, হুমায়ুন আহমেদের মতো নামি দামি শিল্পীরা আজ ডিভোর্সি হতেন না। মাননীয় সভাপতি, আমরা বলছি না মানিব্যাগের গুরুত্ব নেই, মানিব্যাগের গুরুত্ব অবশ্যই আছে, তবে সেটি মনের থেকে বেশি না। আমার প্রতিপক্ষের বন্ধু বলে গেলেন যে আজকে আমাদের যে যোগাযোগটা হচ্ছে, ভিডিও কলিংটা হচ্ছে, সেটাও অর্থের মাধ্যমে। আরে যোগাযোগ ভালো করে কি করব যদি মনের মানুষটাই আমাদের না থাকে? চারটা বউ হয় একটা বাড়িতে, কেন? একটি সন্তানের আশায়। সেই সন্তানের আশা মানুষ কেন করে? ভালোবাসা পাওয়ার আশায়। আগে ভালোবাসা এবং মনের মানুষের দরকার, তারপরে অর্থবিত্ত। ভালোবাসা মানুষের শূন্য। মানিব্যাগ নিয়ে যদি কাউকে ভালোবাসা যায়, এক পর্যায়ে মানিব্যাগ মোটা করে নেওয়া যায় মাননীয় সভাপতি। একটা মেয়ে কখনোই চায় না মাননীয় সভাপতি মানিব্যাগ ভর্তি টাকা তার মুখে ছুঁড়ে ফেলে দিয়ে কেউ বলুক যাও শপিং এ যাও, বরং সে চায় 10 টাকা দিয়ে বাদাম কিনে তার মনের মানুষের সাথে পার্কে হাতে হাত রেখে গল্প করতে এবং মনের প্রেমালাপ গুলো শেয়ার করতে। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা মনে হয় বলতে চাচ্ছে যে তুমি চোখের জনাব জান্নাতুন নাইম মিষ্টি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত তিনি লাইনচ্যুত হয়েছেন। জনাব জান্নাতুন নাইম মিষ্টি, আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তার মোবাইল নেটওয়ার্কের সমস্যার জন্য আমাদের কাছ থেকে ইতিমধ্যে লাইনচ্যুত হয়েছেন। এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি আজকের রম্য বিতর্কের পক্ষ দলের দলনেতা জনাব মিফতাহুল হাসান সানকে। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। সবাইকে বসন্তের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার বিতর্ক। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয় প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানিব্যাগের গুরুত্বই বেশি। মাননীয় সভাপতি, সঙ্গত কারণে এই বিষয়টির পক্ষে আমার দৃঢ় অবস্থান। মাননীয় সভাপতি, এরই মধ্যে আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা অত্যন্ত চমৎকারভাবে
নানা উপমা ও যুক্তি সহযোগে প্রেমের নানা ক্ষেত্রে ছেলেদের মানিব্যাগের গুরুত্ব ও অবদান সেটি প্রমাণিত করে গিয়েছেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আমাদের সেই অবস্থানকে আরেকটু সুদৃঢ় করার জন্য। মাননীয় সভাপতি, আপনি কি লক্ষ্য করেছেন আমাদের প্রতিপক্ষ বক্তারা সবাই কি সুন্দর লাল, নীল, বাসন্তী নানা রঙের শাড়ি পরে বিতর্কের মঞ্চে আজ উপবিষ্ট হয়েছেন? মাননীয় সভাপতি, হবেনই না বা কেন? কারণ আমাদের প্রতিপক্ষ বক্তাদের মনের মধ্যে আজ বসন্ত এসেছে। প্রকৃতিতে কৃষ্ণচূড়া, শিমুল কিংবা পলাশ ফুটতে দেরি হলো, আমার প্রতিপক্ষ বন্ধুদের মনে এখনই কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। আর সেখানে শোনা যাচ্ছে কাক ও কোকিলের নানা কিচিরমিচির। মাননীয় সভাপতি, প্রেমের শুরুতে এমনটা আমিও ভেবেছিলাম প্রেম প্রেম ও বসন্তের আগমনে আমার জীবনটাও হবে রঙিন, হবে পত্র পল্লবে সুশোভিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য মাননীয় সভাপতি, বসন্ত আমার জীবনে আর কখনো আসেনি। মাননীয় সভাপতি, বরুণা বিদায় বেলায় এই কালো পাঞ্জাবিটি গিফট করে বলেছিল, এটি রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে। মাননীয় সভাপতি, আমার কিশোর মন সেদিন আসলেই বুঝতে পারিনি এই কালো পাঞ্জাবি আমার কি বা প্রয়োজন হতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি মাননীয় সভাপতি, বরুণা চলে যাওয়ার পর থেকে প্রত্যেকটি বসন্ত, প্রত্যেকটি ভ্যালেন্টাইন আমার কেটেছে এই কালো পাঞ্জাবি পরে। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ বরুণরা যখন ভালোবাসা আর বসন্তের সাজে টইটুম্বুর, তখন আমার হৃদয়ে আজ শুধুই হাহাকার। তাই আজ চিৎকার করে বলতে ইচ্ছে করে, মাইয়া ও মাইয়া রে তুই বড় অপরাধী রে, আমার কষ্টের টাকায় কিনে দেয়া সকল গিফট দে ফিরাইয়া দে। মাননীয় সভাপতি, আপনার কাছে আমি কৃতজ্ঞ, অন্তত বিতর্কের মঞ্চে হলেও আজ এই যে আমাদের ছলনাময়ী নারী জাতি, তাদের যে তাদের যে ছলনা সেটি জাতির সামনে তথা ইবিয়ানদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, মানিব্যাগের প্রসঙ্গ উঠতে কষ্টে আমার বুকটা হাহাকার করে ফেটে ওঠে। মাননীয় সভাপতি, বরুণা বিদায় বেলায় আরো একটি, বরুণার সাথে আমার সম্পর্কের 3 বছরের একদম শুরুতেই বরুণা আমাকে এই কালো মানিব্যাগটি গিফট করেছিল। তাও বরুণা বলেছিল, তোমার জন্য নিউ মার্কেটের ফুট ওভার ব্রিজের একদমের দোকান থেকে মাত্র 30 টাকায় কিনে এনেছি। মাননীয় সভাপতি, বরুণা এও বলেছিল, প্রতিদিন ডেটিং এ আসার সময় ক্রেডিট কার্ড এবং সিএনজি ভাড়া নিতে যেন কখনোই ভুল না করো, সেই জন্য এই মানিব্যাগটি তোমাকে উপহার দিলাম। মাননীয় সভাপতি, বরুণার রেখে যাওয়া সেই কালো মানিব্যাগটি আজও রয়ে গেছে, কিন্তু দুঃখজনক হলেও মাননীয় সভাপতি, সেই মানিব্যাগে আজ আর কোনো মানি অবশিষ্ট নেই। বরুণার রেখে যাওয়া ক্রেডিট কার্ডের লোন আর পাওনাদারদের টাকা শোধ করতে করতে আমি আজ রিক্ত, আমি আজ নিঃশেষ। মাননীয় সভাপতি, আমার বেকার জীবনে হঠাৎ করে চাকুরির চিঠি এলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি। অনেক আশা নিয়ে শাহবাগ থেকে একগুচ্ছ লাল গোলাপ কিনে চলে গেলাম বরুণার কাছে। বরুণাকে গিয়ে বললাম সেই বেলাবশের সেই গানটি, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। হ্যাঁ, তার আগে ছিল চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো। কিন্তু বরুণা আমার হাত থেকে ফুল নেওয়ার পূর্বেই ছো মেরে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ছিনিয়ে নিল এবং সঙ্গে সঙ্গে খুলে সে চিঠিটি পড়লো, এবং পরবর্তীতেই দেখলাম তার হাস্যোজ্জ্বল মুখটা নিমিষেই কালো হয়ে গেল। সেটি আমাকে ফিরিয়ে দিয়ে আমার গোলাপগুলো হাত থেকে নিয়ে সে বাড়ির পথে পা পাড়ালো। এই যে মাননীয় সভাপতি, সেই যে বরুণা চলে গেল, তারপর থেকে বরুণাকে আর পেলাম না। বরুণার মোবাইলে ফোন দিলেই অপর পক্ষ থেকে শোনা যায় একটি নারী কণ্ঠ ভেসে আছে, দুঃখিত এবং কেবলই দুঃখিত। মাননীয় সভাপতি, বরুণাকে ফেসবুক, মেসেঞ্জার কোথাও আর আমি খুঁজে পেলাম না। এরপর থেকেই পরবর্তীতে বন্ধুর মারফত জানতে পারলাম বরুণা বিয়ে করেছে। বরুণা বিয়ে করেছে কাকে মাননীয় সভাপতি জানেন? বরুণা বিয়ে করেছে আমার চেয়েও কালো কুচকুচে, এই যে আমাদের ঠিক বন্ধু, আমার দলের প্রথম বক্তা আরিফের মতো এক ছেলেকে। সে লম্বায় 5 ফুট এবং কিন্তু সে মস্ত ইঞ্জিনিয়ার, আর সে দামি গাড়িতে চড়ে, গুলশানে তার ফ্ল্যাট রয়েছে। তাই এতদিনে আমি বরুণার সেই আমাকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ফিরিয়ে দেওয়ার অর্থটা বুঝলাম। কারণ বরুণা ঠিকই সেদিন বুঝেছিল সারা জীবন মাস্টারি করেও 6 ডিজিটের বেতনের অঙ্ক আমি কখনো ছুঁতে পারবো না, যেটি তার বরুণা সেই ইঞ্জিনিয়ারের কাছে পেয়েছিল। মাননীয় সভাপতি, আমার দলের দ্বিতীয় বক্তা আসাদ তার অনেক দুঃখের কথা বলে গিয়েছে। মাননীয় সভাপতি, এই যে আসাদদের যে দুঃখ গাথা, তার জন্য মাননীয় সভাপতি, আজকের প্রতিপক্ষের যারা বক্তারা রয়েছেন ঠিক তাদেরকেই আমি বরুণার জায়গায় বসাতে চাই। বরুণারা এভাবেই ছলনা করে যায় মাননীয় সভাপতি। তাই আমি আশা করব যে আমাদের প্রতিপক্ষ বক্তারা এগিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমি একটু সময় চাচ্ছি। মাননীয় সভাপতি, আমি শেষ করব, তবে তার আগে আমি একটু বলতে চাই যে আমাদের যে বন্ধু আসাদ তার অনেক দুঃখের কথা বলে গিয়েছে। একটি
দুঃখ হয়তো সে একটি আনন্দ ছিল এই দুঃখের মধ্যে, সেটি হলো যে সে অনেক ডিবেটিং সোসাইটিতে সারাদিন সময় দিত, সকাল থেকে সন্ধ্যা অবধি, কিন্তু তারপরেও তার কপালে কোনো প্রেম জুটছিল না। একদিন সে আরিফের কাছে এসে পরামর্শ চায়। আরিফ তাকে বলে, কাল থেকে তুই প্রতিদিন 2টার বাসে কুষ্টিয়া শহরে যাবি, এরপরে লাভলি টাওয়ারে ঘোরাঘুরি করবি, কিছু শপিং করবি, ফিরে এসে মৌবনে কিছু মিষ্টি খাবি, তারপরে ফুলের দোকানে গিয়ে কিছু ফুল কিনবি, সবশেষে কিছু চকলেট কিনে আবার 7:30টার বাসে করে ক্যাম্পাসে ফিরবি, এবং পরদিন সকালবেলা ডিবেটিং সোসাইটির সেশনে গিয়ে এই চকলেটগুলো মেয়েদেরকে দিবি আর আগের দিনের গল্পটা তাদেরকে শোনাবি। 1 সপ্তাহ বাদে আসাদ ফিরে আসলো। ফিরে এসে সে হাস্যোজ্জ্বল আসাদ ফিরে এসে আমাদেরকে জানালো, বন্ধু, গতকালকে খালেদা জিয়া হলে সেই সুন্দর বিতার্কিক মেয়েটা আমাকে বলেছে, আসাদ ভাই আপনি তো প্রতিদিন বিকেলবেলা 2টার বাসে লাভলি টাওয়ারে যান, আমার না আজকে লাভলি টাওয়ার যেতে হবে, আপনি কি আমাকে সাথে নিয়ে যাবেন? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। পরবর্তী যুক্তি খণ্ডনের সুযোগ পেলে আবারও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। পৃথিবীর সমস্ত আনন্দময় মুহূর্তগুলো অর্থের বিনিময়ে কি পাওয়া যায়, নাকি এর জন্য প্রয়োজন হয় একটা সুন্দর মনের? চলুন দেখা যাক আজকের বিতর্কের বিপক্ষ দলের দলনেতা জনাব আশরাফুল নাহারিটা কি বলতে চাচ্ছেন। আহ্বান জানাচ্ছি জনাব আশরাফুল নাহারিটাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাকে শোনা যাচ্ছে? জি জনাব আশরাফুল নাহারিটা, আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে প্রেমের ক্ষেত্রে মনের চেয়ে মানিব্যাগের গুরুত্ব বেশি। আমি খুবই দুঃখ বোধ করছি, কারণ পক্ষ দলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বক্তা তিনজনই বক্তব্য উপস্থাপন করে গেলেন। তাদের মনের যত দুঃখ, যত রাগ, যত হতাশা, যত কষ্টের কথা সবই তারা ব্যক্ত করলেন, কিন্তু তারা একবারও বলে গেলেন না যে প্রেমটা কি। যে প্রেম নিয়ে আমরা এত যুদ্ধ করছি, সেই প্রেমের সংজ্ঞায়ন কিংবা প্রেমের একটা বাহ্যিক রূপ অথবা প্রেমের একটা টাইম ডিউরেশন কিছুই তারা আমাদেরকে জানালেন না। যা হোক, আমি মনোবিজ্ঞানীদের মতে প্রেম কি সেটা অল্প বিস্তর বলতে চাচ্ছি। মানুষের মস্তিষ্ক প্রেমে পড়ার ক্ষেত্রে ব্যক্তির কিছু বিষয় বিবেচনা করে। তার মধ্যে 55% হলো অঙ্গভঙ্গি বা বাহ্যিক রূপ, 38% হলো কণ্ঠস্বর বা বাচনভঙ্গি, এবং মাত্র 7% হলো তাদের মূল বক্তব্য শোনেন। এই প্রেম নিয়ে শুধু আমরাই নয়, আরো অনেকে বাদানুবাদ এবং গবেষণা করেছেন। যুক্তরাষ্ট্রের রজার্স বিশ্ববিদ্যালয় থেকে হেলেন ফিসার জানান, প্রেমের 3টি স্তর রয়েছে। প্রথমটি ইচ্ছে, দ্বিতীয়টি আকর্ষণ এবং তৃতীয়টি সংযুক্তি। ভালোবাসার ইচ্ছে, এটা হলো প্রেমের প্রথম স্তর। যখন কাউকে ভালো লাগে তখন তাকে ভালোবাসার ইচ্ছে থেকে ছেলেদের টেস্ট্রন এবং মেয়েদের ইস্ট্রোজেন নামক হরমোন নিঃসৃত হয়। বুঝতেই পারছেন, প্রথম স্তরে মানিব্যাগ থেকে কিন্তু কোনো নিঃসরণ নেই। এবার আসি দ্বিতীয় স্তরে, আকর্ষণ। কাউকে ভালো লাগার ফলে যে আকর্ষণ বোধের সৃষ্টি হয়, মনোবিজ্ঞানীদের মতে তার সঙ্গে 3টি নিউরোট্রান্সমিটার সংযুক্ত থাকে: এড্রিনালিন, ডোপামিন ও সেরোটোনিন। এড্রিনালিনের ফলে প্রিয় মানুষটিকে দেখলে বা তার সাথে কথা বলার সময় ঘাম ঝরে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় এবং গলা শুকিয়ে আসে। এবং ডোপামিনের ফলে প্রিয় মানুষটিকে পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়। সেরোটোনিন পাচ্ছেন যে মনোবিজ্ঞানীদের বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে প্রেম হচ্ছে খুব বিশেষ একটি অবস্থা, এবং সেটির সাথে কোনোভাবে অর্থ, বিত্ত, মানিব্যাগ কিংবা অন্য কোনো বস্তুগত বিষয়েরই সম্পর্ক নেই। এবং শেষ স্তর যেটা, সেটা হচ্ছে সংযুক্তি, অর্থাৎ প্রেমিক প্রেমিকা একে অপরকে নিজেদের মনের কথা বলতে পারে বা নিজেদের একে অপরের প্রতি আনুগত্য প্রকাশ করতে পারে। তো এর কোনোটির মধ্যেই কিন্তু আমাদের বস্তুগত কোনো প্রভাব নেই। আমাদের কন্ট্রাডিক্টরি পয়েন্ট হলো মন ভার্সেস মানিব্যাগ, অর্থাৎ অবস্তুগত এবং বস্তুগত বিষয়ের মধ্যে সংঘর্ষ। এখন আসি আমাদের বিষয়টা কি বা আমাদের প্রেক্ষাপটটা কি। যদি প্রেক্ষাপট চিন্তা করি, দেখবো প্রেক্ষাপট হচ্ছে প্রেম, এবং এই প্রেমের সারফেসটাও কিন্তু মনোবিজ্ঞানীদের ভাষায় আগেই বলেছি অবস্তুগত। কাজে এখানে শুধু মানিব্যাগ কেন, কোনো বস্তুগত বিষয় কিন্তু মুখ্য হয়ে দাঁড়াচ্ছে না। তাহলে এখন প্রশ্ন হতে পারে, প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কি? এ কথা তো যুগে যুগে, সুরে সুরে, ছন্দে ছন্দে অনেকেই বলে গেছেন। আমরাও জানি, যে জন প্রেমের ভাব বোঝে না তার সাথে নেই লেনা দেনা। এখন যে বা যাহারা প্রেমের ভাব বোঝাতে মানিব্যাগের ব্যবহারকে মোক্ষম বলে মানেন, তারা বাস্তব জীবনের প্রেমে কতটুকু সফল হয়েছেন
তা আমাদের এই 3 বক্তার অতীত ইতিহাস থেকেই স্পষ্ট। আমরা যদি ফুলি ফেঁপে ওঠা মানিব্যাগের চেয়ে, আপনাদের কথা বলছি, আপনারা যদি ফুলি ফেঁপে ওঠা মানিব্যাগের চেয়ে আপনাদের প্রেমিকাদের অভিমানে আনত কোমল ফোলা ফোলা চোখ দুটোর দিকে একটু নজর দিতেন সঠিক সময়ে, তাহলে আজকের আর এই দিন দেখতে হতো না আশা করি। আমাদের 3 জন বক্তাই তুখোড় বক্তা, তারা অনেক সুন্দর কথা বলে গিয়েছেন। আমি শুধু আর একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে। এখন আপনাদের ক্ষেত্রে আসলে হয়েছে কোনটা? কারণ প্রেমে যদি পড়ে থাকেন তাহলে তো হুড়মুড় করে ভেঙে চুরে পড়ার কথা। কোথায় মানি ব্যাগ, কোথায় চশমা, তখন তো আর কিছু খুঁজে পাওয়ার কথা না। আর যদি বলেন যে মানি ব্যাগ দেখিয়ে প্রেম করতে চেয়েছিলেন, তাহলে ওই পেয়ারা বাগানে বসে বাদাম হইলে শেষ, প্রেমিকা নিরুদ্দেশ, এই ধরনের বিষয়টা আসলে অবাক করার কিছু না। তো যাই হোক, আজকের এই প্রেমের সারফেসে আপনাদের কথা শুনলাম এবং আপনাদের মনের দুঃখটাও বুঝলাম। একটু জাস্ট মাইন্ড অ্যাপ সময় পেতে পারি 10 সেকেন্ড? 10 সেকেন্ড। আশা করব আপনারা প্রেম কি বুঝে এবং প্রেমিকাকে বুঝে প্রেমের জায়গায় মানিব্যাগ না মনকে প্রতিস্থাপন করতে সফল হবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা জনাব আশরাফুন নাহার রিটাকে তার অসাধারণ বক্তব্যের জন্য। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা জনাব মিফতাহুল হাসানকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, পুনরায় আমাকে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আমার গঠনমূলক পর্বে ঠিক যেমনটি বলে গিয়েছিলাম, কখনো এর পরবর্তীতে সুযোগ পেলে আমি আমাদের যে বরুণা তাদের যে ছলনাময়ী অবস্থান সেটি আরেকটু পরিষ্কার করব। মাননীয় সভাপতি, আমি ফিরে আসি আমাদের যিনি প্রথম বরুণা ছিলেন, অর্থাৎ আমাদের বিপক্ষ দলের যিনি প্রথম বক্তা মুর্শিদা, তার যুক্তি খণ্ডন দিয়ে। মাননীয় সভাপতি, মুর্শিদা বলে গিয়েছিল পশ্চিম পাড়ায় ছেলেদের চিকেন ফ্রাই এবং আরো নানা কিছু নুডলস খাওয়ানোর কথা। মাননীয় সভাপতি, মুর্শিদা এটি বলে যেতে ভুলে গিয়েছেন সেই চিকেনটি শেখপাড়া বাজার থেকে কিনে আনতে হয় কিন্তু সেই ছেলেদের কি। শুধু কি তাই মাননীয় সভাপতি, চিকেন রান্না করার জন্য রাঁধুনি মশলা থেকে শুরু করে এমনকি ডিশ ওয়াশিং পাউডারটা পর্যন্ত কিনে দিতে হয় কিন্তু ছেলেদেরকে। মাননীয় সভাপতি, আমি আরেকটু বলতে চাই, মুর্শিদা আরেকটু বলে গিয়েছিল আমাদের যে মাহফুজুর রহমান তার সঙ্গীত প্রতিভার কথা। মাননীয় সভাপতি, আমরা যদি আজকে সত্যিকার অর্থে মাহফুজুর রহমানকে সঙ্গীতের প্রতিভা মনে করি তাহলে আমার আর বলার কিছুই নেই। তবে হ্যাঁ, এর বিপরীত চিত্রটি আমরা দেখতে পাই, সেটি হলো যে মাহফুজুর রহমান তার স্ত্রী ইভা রহমানকে প্রতিষ্ঠিত করার জন্য কি না করেছেন। ইভা রহমানের গান আর কোনো প্রকাশনা থেকে প্রকাশিত না হলেও শুধুমাত্র এটিএন মিউজিক থেকে সেটি প্রকাশিত হয়। ইভা রহমানের গান আর কোনো চ্যানেলে শোনা না গেলেও শুধুমাত্র সেটি এটিএন চ্যানেল থেকেই শোনা যায়। এবং এটি ঠিক ইভা রহমানকে প্রতিষ্ঠিত করার জন্য, অথবা মাহফুজুর রহমান এই যে বললেন যে গান গেয়ে যাচ্ছে, সেই গানটিও তিনি গাইছেন হয়তো টাকার পাশাপাশি আরেকটু উৎসাহ দেওয়ার জন্য তার স্ত্রীকে। তাই আমার মনে হয় আমাদের যে মুর্শিদা প্রথম বক্তা যে কথাগুলো বলে গিয়েছিল সেগুলো নেহাতি বিতর্কের খাতিরে তিনি বলে গিয়েছেন। আসছে দ্বিতীয় বক্তা মিষ্টির কথায়। মিষ্টি আমাকে সাক্ষী রেখে গেলেন, কারণ মিষ্টি করে হাসছে, কারণ মিষ্টির হাজবেন্ড আকাশ ছিল আমার রুমমেট এবং আমার ছোট ভাই। মাননীয় সভাপতি, কি বলবো, গতকালকে আমি একটি অনুষ্ঠান দেখছিলাম ইবিয়ান গ্রুপে, সেখানে মিষ্টি এবং আকাশ, আমাদের ইবিয়ান দুজন কাপলকে দেখলাম। ঠিক সেই অনুষ্ঠানের পরপরই হঠাৎ করে দেখি আকাশ ফোন করে আমাকে বলল, ভাই আপনি কালকে যে অনুষ্ঠান রয়েছে আপনি তো সবকিছুই জানেন, অন্তত সত্যি কথাটা আপনি কালকে বলে আসবেন। মানে সভাপতি, আমি আর কিছু বলতে চাচ্ছি না, আকাশকে আমি নিজের রুমেই দেখেছি, কি পরিমাণ পরিশ্রম এবং কি পরিমাণ তাকে যে ইনভেস্ট করতে হয়েছিল মিষ্টিকে তার ঘরে নিয়ে আসার জন্য, সেটি আজ নাই বা বললাম। যেহেতু তারা আজ এখন সঙ্গী হয়েছে, তাদের দাম্পত্য জীবন সুখের হোক, এটি আমরা আশা করব। মাননীয় সভাপতি, আমাদের সর্বশেষ যিনি বক্তা, অর্থাৎ আমাদের বিপক্ষ দলের দলনেতা রিটা বিজ্ঞানের সংজ্ঞা দিয়ে গেলেন, কিন্তু মাননীয় সভাপতি, বিজ্ঞান দিয়ে প্রেম চলে না, বিজ্ঞান দিয়ে আবেগ চলে না। মাননীয় সভাপতি, আমি যদি আমাদের বিপক্ষ দলের দলনেতা তিনি ডোপামিনের নানামুখী প্রভাবের কথা বলে গেলেন, কিন্তু তিনি সুকৌশলে এড়িয়ে গেলেন মানিব্যাগের নানামুখী প্রভাবের কথা। মাননীয় সভাপতি, আমি যদি প্রশ্ন করি আমার বিরোধী দলীয় দলনেতাকে, বিজ্ঞান কি মনের গতি নির্ণয় করতে পেরেছে, ভালোবাসার ঘনত্ব নির্ণয় করতে পেরেছে, নাকি এই যে বরুণাদের ছলনার কারণে ছেলেদের হৃদয়ে যে রক্তক্ষরণ তা কত কিউস থেকে প্রবাহিত হয় সেটি নির্ণয় করতে পেরেছে? তাই অবশ্যই বলবো মাননীয় সভাপতি, শুধুমাত্র আমাদের বিতর্কের খাতিরে আমাদের বিপক্ষ দলের বন্ধু তিনি কিন্তু যুক্তি দেখিয়ে গেলেন। আসলেই প্রেম চলে দুইটি মনের
গতিতে, যেটি বিজ্ঞান দিয়ে মাপা আসলেই সম্ভব না। তাই মাননীয় সভাপতি, আজকে বলতে চাই যে আমাদের প্রেম চলার ক্ষেত্রে মানিব্যাগের অবদান অনস্বীকার্য। মেয়েরা মনের চেয়ে ছেলেদের মানিব্যাগের প্রতি সবার আগে প্রেমে পড়ে। মাননীয় সভাপতি, আমি বরুণার কথা বলেছিলাম, বরুণা আমাকে একটি পাঞ্জাবি দিয়ে গিয়েছিল, যেটি আজও আমি স্মৃতি নিয়ে রেখে দিয়েছি। কিন্তু মাননীয় সভাপতি, বরুণা পাঞ্জাবিটি গিফট করার সময় বলেছিল, তোমার দেয়া প্রতি মাসের বিকাশের মোবাইল খরচ থেকে বাঁচিয়ে তোমার জন্য এই পাঞ্জাবিটি কিনেছি। মাননীয় সভাপতি, আমি আর কি বা বলতে পারি। তাই মাননীয় সভাপতি, সর্বশেষ এটিই বলবো, কবি সুকান্ত একটি কবিতা লিখেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আর জনৈক নারী বলেছিলেন, মানিব্যাগবিহীন প্রেম তার চেয়েও রুগ্ন, অনর্থক। মাননীয় সভাপতি, তাই আজকের প্রতিপক্ষ বন্ধুদেরকে বলবো, বিতর্কের জন্য নয়, বরং আসুন আপনারা ছেলেদের মনের দিকে যোগ দেন, মানিব্যাগের দিকে নজর দেওয়া থেকে বিরত থাকুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে আবারও নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। অত্যন্ত চমৎকার ভাবে তিনি বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করে গিয়েছেন। এ পর্যায়ে আজকের রম্য বিতর্কের সর্বশেষ বক্তা হিসেবে বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করার জন্য দলনেতা জনাব আশরাফুন নাহার রিটাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আশাকে। খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমি এই যুক্তি খণ্ডন পর্ব শুরু করছি। আমার বন্ধু সেই যে বরুণাতে বোল্ড আউট হলি রে ভাই, আর কোনো মনের খোঁজ করলি না, মানি ব্যাগের চোরাগোপ্তা পকেটেই আটকে গেলি। যাই হোক, এখন প্রথম বক্তার যুক্তি খণ্ডন দিয়ে শুরু করি। প্রথম বক্তা সম্পর্কের বিষয়টা বলেছেন। আসলে প্রথম থেকে আমি যেটা উপলব্ধি করছি যে সম্পর্ক, প্রতিটা সম্পর্কই প্রেম, বা প্রতিটা সম্পর্কের ভেতরেই যে প্রেম থাকবে, বা যে সম্পর্ক প্রেম দিয়ে শুরু হবে সেটা আজীবন প্রেমের সম্পর্কেই থাকবে, এই ভুল ধারণাটা নিয়েই আসলে আজকে আপনারা বিতর্কে প্রথমেই অবতারণা করলেন বিতর্কের। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই যে সেখানে প্রেম থাকবে এমনটা নাও হতে পারে। একটা বিশেষ সময়ের বিশেষ আবেগগত অবস্থানই হচ্ছে প্রেম, এবং সেই ভালো লাগা, সেই ভালোবাসা, সেই টান, এটার আসলে কারণটাও নির্ণয় করা সম্ভব হয় না। এটা নিতান্তই হৃদয়ের একটা অনুভূতি। এটাকে মানিব্যাগ বা কোনো মানদণ্ড দিয়েই পরিমাপ করা যায় না। প্রথম বক্তা প্রতিটা ক্ষেত্রেই বলেছেন, প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই তিনি অর্থকে মানদণ্ড হিসেবে ধরেছেন। একই বিষয় বলে গিয়েছেন দ্বিতীয় বক্তা, এবং আমার খুবই অবাক লাগলো, তিনি বললেন বিশ্ববিদ্যালয়ে মনোযোগ দিয়ে পড়াশোনার ক্ষেত্রেও তিনি অর্থকে মানদণ্ড হিসেবে ধরলেন, যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে। কারণ অর্থ থাকলেই মনোযোগ আসবে, অর্থ না থাকলে মনোযোগ আসবে না, পড়াশোনার ক্ষেত্রে তো নয়ই, বরং কোনো ক্ষেত্রেই আমার মনে হয় মনের সাথে অর্থ বিষয়টা কোনোভাবেই জড়িত না। আপনি বলেছেন ভালো যোগ্যতা সম্পন্ন এবং সুন্দরী মেয়েকে পেতে চাইলে মানিব্যাগের দৌরাত্ম্য প্রয়োজন, নিশ্চয়ই আপনাকে আমি 100% সমর্থন করি। কিন্তু আপনি যদি ভালো যোগ্যতা সম্পন্ন এবং সুন্দর চামড়া বা চেহারার খোঁজ না করে কারো প্রেমে পড়তেন, তখনই আপনি বুঝতে পারতেন যে আপনি কেন তাকে পছন্দ করছেন, কি দেখে পছন্দ করছেন, কোন যোগ্যতায় তার প্রতি আকৃষ্ট হয়েছেন, আপনি বুঝতে পারছেন না। আসলে আপনিও মানদণ্ড হিসেবে মেয়েদের বাহ্যিক যোগ্যতা এবং বাহ্যিক চেহারাকেই প্রাধান্য দিয়েছেন, এবং এর জন্যই আপনি মনে করেন যে আপনারও পকেটটা গরম থাকা উচিত, মানিব্যাগটা ফোলা থাকা উচিত, মানিব্যাগের সব ফোল্ডার গুলো পরিপূর্ণ হওয়া উচিত। কিন্তু না, আপনি মনের দিকে যত্নশীল হন। আমি মনে করি আপনি সংসার জীবনে আছেন এবং মনের গুরুত্বটা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। আর তৃতীয় বক্তার সমস্ত বানোয়াট গল্পগুলো আমরা খুব উপভোগ করলাম। তিনি প্রথম থেকেই খুব ভালো একজন গল্প নির্মাতা। আমরা তার গল্প উপভোগ করেছি। তার প্রতিটি বরুণা তাকে যেভাবে পাঞ্জাবি উপহার দিচ্ছিল, আমার তো মনে হচ্ছিল যে তার হয়তো আলমারিটা এখন পাঞ্জাবিতে পরিপূর্ণ থাকবে। তো আমার মনে হয় না তার বাকি জীবন আর কোনো পাঞ্জাবি কিনতে হবে, কারণ বরুণারা তাকে যথেষ্ট পাঞ্জাবি উপহার দিয়ে গিয়েছে। এবং যে বরুণা তাকে মানিব্যাগ উপহার দিয়েছে, আশা করি মানিব্যাগের প্রতিও তিনি যত্নশীল হবেন। তো যাই হোক, আজকে বিতর্কের বিষয়ে আর কথা না বলি, আমরা একটা সুন্দর আলোচনা করলাম, ভালো লাগছে সবার সাথে। সবাই আমরা মনের প্রতি যত্নশীল হই এবং আমাদের জীবনে প্রেম আসুক, আবারও আসুক, বারবারই আসুক। আমরা বারবারই মানিব্যাগের চেয়ে মনকেই প্রাধান্য দেই। এই কামনায় শেষ করছি বক্তব্য। ধন্যবাদ আজকের বিতর্কের সর্বশেষ বক্তা জনাব আশরাফুন নাহার রিটাকে। সুপ্রিয় দর্শক, আমরা তখন উপভোগ করলাম অত্যন্ত চমৎকার একটি রম্য বিতর্ক। হয়তো আমাদের কাছে মনে হয়েছে বিতর্কের উদ্দেশ্য শুধুই বিনোদন ছিল, তা কিন্তু নয়।
প্রকৃতপক্ষে ভালোবাসা কিংবা প্রেম যাই বলুন না কেন, মন কখনো অর্থের বিকল্প হতে পারে না। মন কখনোই অর্থের বিকল্প হতে পারে না। ভালোবাসা আসলে একটি অনুভূতি, যা কোনো কিছু দ্বারা প্রতিস্থাপিত হওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, এটি সত্য, ভালোবাসাকে, মনকে, প্রেমকে সম্পূর্ণতা দিতে কখনো কখনো অর্থের প্রয়োজনীয়তা, আবশ্যকতা অস্বীকার করার কোনো পথও আমাদের খোলা থাকে না। আমাদের সকলের জীবন প্রেমময় হয়ে উঠুক, সকলের জীবন ভালোবাসায় ভরে উঠুক, এই আমাদের প্রত্যাশা। এবারে আমি একটি বিশেষ উম, আবদার বলতে পারেন, দাবি বলতে পারেন, করতে চাই। কেন চাই? কারণ আমরা জানি প্রবীণ যে হৃদয়, প্রবীণ যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা হয় ঋদ্ধতায় ভরপুর। আমরা আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমন সকল নক্ষত্র বিতার্কিকদের পেয়েছি, যাদের বিতর্ক যাত্রার গল্পটুকুও আমাদের নবীন ইবিয়ানদের সামনের পথে এগিয়ে যেতে উৎসাহ যোগাবে, হয়ে উঠবে প্রেরণার আলোক উৎস, এ আমার বিশ্বাস। আমি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অ্যাসিস্ট্যান্ট মডারেটর হিসেবে কাজ করছি। এই কাজ করতে গিয়ে আমি দেখেছি আমাদের বর্তমান ইবিয়ানরা অনেক সময় হতাশায় ভুগছেন। তাদের সামনে অনেক ক্ষেত্রেই অনেকটা সময় তারা বিতর্কের সঠিক যে নিয়মটি, সেই নিয়মটি পর্যন্ত সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছেন। আমার মনে হয় সেই সকল আগ্রহী ইবিয়ানরা যারা প্রতিনিয়ত যুক্তির শানিত শানিত যুক্তিতে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে 175 একরের গর্ব, সেই গর্বকে নিজ কাঁধে বহন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই বিতর্কটি একটি অনুপ্রেরণার বাতিঘর হিসেবে উপস্থাপিত হলো। আমি এ পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে আমাদের সাবেক সাবেক বলতে চাচ্ছি না, কারণ একজন বিতার্কিক আজন্মই বিতার্কিক, আমৃত্যু বিতার্কিক। বিতার্কিক কখনো প্রাক্তন হন না, বিতার্কিক কখনো সাবেক হন না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম নক্ষত্র বিতার্কিক, যার মুখের একটুখানি কথা শোনার জন্য একটা সময় পুরো ইসলামী বিশ্ববিদ্যালয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। তিনি আলো ছড়াচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কর্মরত আছেন আইন বিভাগে। আমি আহ্বান জানাচ্ছি জনাব মিফতাহুল হাসান সান ভাইয়াকে, ভাইয়া বলছি কারণ মিফতাহুল হাসান সান ভাইয়া আমার আইন বিভাগের সিনিয়র বড় ভাই। আমি আহ্বান জানাচ্ছি নবীন বিতার্কিকদের জন্য, নবীন ইবিয়ানদের জন্য তার দুটো কথা শুনিয়ে যেতে। প্লিজ জনাব মিফতাহুল হাসান সান ভাইয়া। ধন্যবাদ শাহিদা আক্তার, আশা। অনেক চমৎকার একটি অনুষ্ঠান। আমি নিজে অংশগ্রহণ করলাম, পাশাপাশি এটাও বলবো যে উপভোগ করলাম, কারণ সত্যি উপভোগ্য ছিল। অনেকদিন ধরেই দেখছিলাম যে আমাদের এই প্ল্যাটফর্মটি খুব বেশি দিন না ইবিয়ান, কিন্তু তারপরেও আমার এত অল্প সময়ে তারা যে সবাইকে আপন করে নিতে পেরেছে, অ্যালামনাই যারা রয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে, এটি সত্যি মানে আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ। আমি প্রথমেই ইবিয়ান এর পরিচালনার সাথে এই গ্রুপের যারা মডারেটর রয়েছেন, যারা এই পেজের অ্যাডমিন রয়েছে, এই গ্রুপটাকে যারা নিজেদের সময় ব্যয় করে যারা চেষ্টা করে যাচ্ছে গঠনমূলক কিছু উপহার দেওয়ার জন্য, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্ল্যাটফর্মটি আজকে আমাদের বসন্ত এবং ভালোবাসা দিবস উপলক্ষে একটি উপলক্ষ তৈরি করে দিয়েছে। আজকে মনে হয় আমাদের অনুষ্ঠানটি শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে, আমরা সেটিও নিশ্চয়ই উপভোগ করব। সংক্ষেপে আসলেই বলা শুরু করলে আসলে শেষ করা যায় না, তারপরে আশা যেহেতু বলেছে সময় স্বল্পতা। আমাদের আজকে যেহেতু একটি রম্য বিতর্ক ছিল, আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করব যে আমি কখনোই সেই অর্থে রম্য বিতর্ক করিনি। বিতার্কিক ছিলাম, বিতর্ককে ভালোবাসতাম, এখনো বিতর্কের বিভিন্ন প্রয়োজনে আমার বিশ্ববিদ্যালয়ে হয়তো বিভিন্ন সময়ে জড়িত আছি। রম্য বিতর্ক সেই অর্থে আমার হয়তো এটি প্রথম। এই জন্য আমি প্রথমে আমাকে যখন সাজ্জাদ বলেছিল, তখন আমি বলেছিলাম যে আমাকে এই বিতর্কে রাখার প্রয়োজন নেই। তো যাই হোক, সেই জায়গা থেকে হয়তো চেষ্টা করেছিলাম। মূলত আমার আসার আগ্রহটা ছিল আজকে অনেকদিন পর এই অনুষ্ঠানের সুবাদে আমার চিরচেনা কিছু বলবো সহযোদ্ধা, হ্যাঁ, যাদেরকে একসাথে আমরা একটা সময় এই 175 একরের মধ্যে আমরা মানে অন্যরকম একটা আনন্দে আবহে মেতেছিলাম। এবং আশা রয়েছে এখানে, জানে, আসাদ আছে এবং আরিফ, রিটা, সবাই জানে আমরা যখন একটা বিতর্ক
আমরা যখন আহ, আমরা যখন আয়োজন হতো, সেটি ক্যাম্পাসে হোক, ক্যাম্পাসের বাহিরে হোক, একটা অন্যরকম আমাদের ভিতর একটা আনন্দ কাজ করতো, একটা কর্মচঞ্চলতা সবার ভিতর দেখা যেত। হয়তো আমাদের সীমিত সুযোগ সুবিধা, আমাদের আহ, সবকিছু মিলে হয়তো আমরা ঠিক তেমনটি পারতাম না যেমনটি হয়তো আমরা আশা করতাম। তারপরেও আমরা এই জিনিসটাকে অন্যভাবে একটা আবেগের জায়গা হিসেবে নিয়েছিলাম। আজকে কথা প্রসঙ্গে অনেকের কথা হয়তো উঠে আসবে, ইবিয়ান গ্রুপের মাধ্যমে শুনছেন কিনা। আমাদের ডিবেটিং সোসাইটির আমি ঠিক আগ মুহূর্তে যাকে পেয়েছিলাম, যার অধীনেও আমার কাজ করার সুযোগ হয়েছে, সম্মানিত মোহাম্মদ আলী ভাই। আলী ভাই অনেক করেছিলেন ডিবেটিং সোসাইটিকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য। তার আগে আমি পেয়েছিলাম সাজ্জাদ হোসেন বাবু ভাইকে। বাবু ভাই এখন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন, আমাদের আইন বিভাগের বড় ভাই। সো সাজ্জাদ ভাইয়ের পরে আলী ভাই, তারা নিতান্তই চেষ্টা করেছেন অনেক যে এই সোসাইটিটাকে একটা জায়গায় নিয়ে যেতে। আমি জানি না এটা কতটা এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছে ডিবেটিং সোসাইটি। সুতরাং বিভিন্ন সময়, আমাদের সময়েও আমরা দেখেছি যে যেটাই হোক, বিতর্কের চর্চাটা ব্যক্তিগতভাবে করতে হবে, সেটা সোসাইটিতে সুযোগ না হোক, সেজন্য হল সোসাইটি রয়েছে, সেখানে করতে হবে। সেই সুযোগটাও যদি না হয়, ডিপার্টমেন্টে করতে হবে। নবীন যারা রয়েছে তাদেরকে আমি এটাই বলবো যে এটা শুধুমাত্র আজকে হয়তো, এবং আমাদের সময় আমরা দেখতাম যে আইনের শিক্ষার্থী যারা ছিলেন তাদের একটি প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে বিতর্কের মঞ্চে, কিন্তু এটি সত্যি না। বিতর্ক আমাদের সবার জন্যই প্রয়োজন, জীবনকে যুক্তিবাদী করার জন্য, যুক্তিবাদী মানুষ হওয়ার জন্য। এবং সবশেষে রিটা যে কথাটি বললো যে প্রেমকে ছড়িয়ে দিতে হবে, আমরা সবাইকে ভালোবাসি। সুতরাং আমি যদি একটি যুক্তিশীল মানুষ না হতে পারি, আমি যদি একটা সৃষ্টিশীল মানুষ না হতে পারি, আমার মনে হয় আমার ভিতর থেকে সেই প্রেম ভালোবাসা কোনোটি আসা সম্ভব না। তো সেই জায়গা থেকে আশা করব যে এই বসন্তের এই ক্ষণে, এই ফাল্গুন মাস আমাদের শুরু হলো, একই সাথে আমাদের গতকালকে ভ্যালেন্টাইন্স ডে চলে গিয়েছে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ইবিয়ান গ্রুপে যারা আছে, বিশেষ করে আমার যারা অনুজ, তাদেরকে এই বলে শেষ করব, তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো, বিশ্ববিদ্যালয়ে অনেক কিছুই নেই। সেই না থাকাটা আজ থেকে 5 বছর আগেও ছিল না, 10 বছর আগেও ছিল না, এবং 20 বছর আগেও ছিল না, আগামীতেও থাকবে না। কিন্তু এর মধ্যে থেকেই তোমরা খেয়াল করে দেখো যে কিছু মানুষ হয়তো তারা এই না থাকাটাকে কখনো প্রাধান্য দেয়নি। তারা চেষ্টা করেছিল যে এতেই সন্তুষ্ট থেকে নিজেদের যতটুকু রয়েছে সেটিকে কিভাবে পরিশীলিত করা যায়। এটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং আমি কি নেই, আমরা কত পিছিয়ে রয়েছি, এটি যেন আমাদেরকে বাধা না দেয়, বরং আমরা যেন ভাবি আমি কতটা অবদান রাখতে পারছি। ব্যক্তিগত চিন্তা যেন আমার প্রথমত আসে। দ্বিতীয়ত, আমি যেন চিন্তা করি যে আমার যে সার্কেল রয়েছে তাদেরকে নিয়ে আমি কতটা কাজ করতে পারছি। এখন খুবই ভালো লাগে এই যে বন্ধন, আমি দেখি যে ইবিয়ান গ্রুপে একদম যে ব্যাচগুলো এখন নবীন, তারা বিভিন্ন নামে নিজেদেরকে পরিচিত করছে, সঞ্জীবনী সম্ভবত 33 এরকম আমি দেখেছি, তাই না? তারপর আরো অনেক গ্রুপ রয়েছে। এটা আসলে একটা বন্ডিং, এটা একটা ব্যাচের মধ্যে একটা বন্ডিং তৈরি করে দেয়। আমরা 7-8 সেশন, অনেকেই বন্ধুরা হয়তো শুনছেন, আমরাও চেষ্টা করেছিলাম একটা উপলক্ষে পুরো ক্যাম্পাসে 7-8 সেশন মিলে একত্রিত হওয়ার জন্য, একটি অনুষ্ঠান করার জন্য, যদিও হয়তো সেটি সফল হয়নি। সবশেষ বলবো, এই বন্ধনের জায়গা আরো দৃঢ় হোক, ভালোবাসার জায়গা আরো মজবুত হোক। দিন শেষে ঢাকায়, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একদিন আমি বাসে শাহবাগ থেকে উঠেছি, আমার বাসা কাকরাইলে, আমি কাকরাইলে এসে নামবো। তো আমি যখন মানিব্যাগ ইয়ে করলাম, আমি খেয়াল করিনি, হঠাৎ করে দেখলাম বাস ভাড়া মনে হয় 15 টাকা কি 20 টাকা বাস ভাড়া। আমি মানিব্যাগ খুলে বোকা হয়ে গেলাম যে আমার কাছে কোনো টাকাই নেই মানিব্যাগে। সাধারণত বাইরে বের হলে যেটি হয়, যে আমি একটু আগে ক্রেডিট কার্ডের গল্প বলে গিয়েছি, শুধু বরুণারাই ক্রেডিট কার্ড খালি করে না, নিজের প্রয়োজনেও খরচ করা হয়। তো ক্রেডিট কার্ড দিয়ে অনেক সময় বাইরে হয়তো কার্ড পাঞ্চ করে তোলা হয়, টাকা বা ইয়ে করা হয়, কিন্তু আমি সচরাচর বাসে উঠি না। কি প্রয়োজনে সেদিন বাসে উঠেছি, এবং যখন ভাড়া দিব তখন দেখলাম আমার কাছে ভাড়া নেই। এমন একটি অবস্থায় পাশে এক ভদ্রলোক, তাকে আমি বললাম যে ভাইয়া কিছু মনে করবেন না, আমি একটু বিপদে পড়েছি। বলে যে ভাই বলেন। তো বলছে যে আমি আমার বিকাশে কিছু টাকা আছে ওয়ালেটে, তো আমি কি আপনাকে এখান থেকে 20 টাকা ট্রান্সফার করে দিতে পারি, বা আপনার মোবাইল রিচার্জ করে দিতে পারি, আপনি কি আমাকে 20টা টাকা দিবেন, আমি আমার বাস ভাড়াটা দিব। হ্যাঁ, আমি খুবই মানে একটা বিড়ম্বনার সম্মুখীন হতে যাচ্ছি। তো পরক্ষণে তিনি আমাকে মানিব্যাগ থেকে 20 টাকা বের করে দিলেন। আমি বাসের যিনি টাকা চাইতে এসেছিলেন তাকে আমি টাকাটি দিয়ে দিলাম। এরপরে আমি নেমে পড়বো, ঠিক ওই মুহূর্তে দু এক কথায় তার সাথে কি নাম, বাসা কোথায়, এরপরেই চলে আসলো পড়াশোনা কোথায়। তখন দেখলাম যে তিনি আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই।
যিনি একটি ব্যাংকে জব করছেন, এবং আমি মানে সত্যিকার অর্থেই, এবং তাকে আমি বললাম যে ভাইয়া আমি আপনাকে কিন্তু টাকাটা পাঠিয়ে দিব, তখন তিনি আমাকে লজ্জাই দিলেন যে তুমি কি মনে করছো যে আমি তোমার কাছ থেকে টাকাটি নিব। এটি খুব ছোট্ট একটা উদাহরণ আমি দিলাম। সুতরাং এই যে বন্ধন, হ্যাঁ, এখনো তার সাথে আমার ওই পরিচয় থেকেই কিছুদিন পর পরই কথা হয়, যে শুধুমাত্র এইটা। এবং আমি এই গল্পটা আজকে বললাম, তিনি শুনলে হয়তো তিনিও দেখছেন যে এই যে কৃতজ্ঞতায় আমি বেঁধে গিয়েছি একজন ইবিয়ান বড় ভাইয়ের কাছে, সুতরাং এটি কখনো ভোলার না। আমার মনে করি সকল ইবিয়ান দেশে বিদেশে যারা যেখানে রয়েছে, নিজ নিজ কর্মক্ষেত্রে যারা আলোকিত, তারা আমরা একটু এগিয়ে আসি। আমাদের যারা অনুজ রয়েছে, হ্যাঁ, যারা এই যে আশা বলছে যে অনেক ক্ষেত্রে আমরা হয়তো একটুতেই আমরা একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, সুতরাং আমরা একটু চেষ্টা করি ঘন ঘন তাদের সামনে আসার জন্য, তাদেরকে নিয়ে গ্রুমিং করার জন্য, এরকম বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সবশেষ আবারও সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব। আমি বিশ্বাস করি তার এই অসাধারণ অনুভূতি নিশ্চয়ই আমাদের সকল ইবিয়ানকে অনুপ্রাণিত করবে। বিশেষত আমার অনুজ, আমার শিক্ষার্থী যারা রয়েছেন তারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন। ভাইয়ার কথা সুর ধরে দু একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। কি ছিল কি নেই, এই যে আমাদের হতাশা, এই বোধটা যেন কখনোই আমাদের গ্রাস না করে। আমরা যখন বিতর্ক করেছি ভাইয়াদের সাথে, আপুদের সাথে, তখনও কিন্তু অনেক শর্টকামিংস ছিল, অনেক কিছুই ছিল না। বরং আমি বলবো সেই সময়ের তুলনায় এখন বর্তমান ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক বেশি এগিয়ে। কিন্তু আমরা দিনের পর দিন, রাত কেটে গিয়েছে, একেবারেই গভীর রাত পর্যন্ত। আমাদের আমাদের আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সবসময় কৃতজ্ঞতা স্বীকার করি। আমরা যখন টেলিভিশন বিতর্কে গিয়েছি, দেখা যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেস্ট হাউসে আমাদের যে ব্যবস্থা করা হতো, সেখানে আমরা একেবারেই শেষ রাত পর্যন্ত বিতর্কের স্ক্রিপ্ট রেডি করছি, আমরা প্র্যাকটিস করছি, রিহার্সাল করছি, কি আছে কি নেই, কি খেয়েছি, কখন ঘুমোবো, এই চিন্তাগুলো কখনো আমাদের গ্রাস করতে পারিনি। আমরা আমাদের দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে করেছি। আমাদের শুধু এই অনুভূতিটুকু কাজ করতো যে বিশ্ববিদ্যালয়ের সম্মান আমি কাঁধে নিয়ে ঘুরছি। আজকে যখন আমি বক্তব্য উপস্থাপন করব, তখন আমি আমাকে না, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবো। ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রেজেন্ট করার জন্য আমি এখানে এসেছি। সবাই আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। এই অনুভূতিটুকুই আমাদের এগিয়ে নিয়ে যেত। বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের মা, বিশ্ববিদ্যালয় আমাদের জননী, বিশ্ববিদ্যালয়ের সম্মান আমার সম্মান। সুতরাং এই সম্মানকে সমুন্নত রাখার দায়িত্ব আমাদের সকলের। এবং এখন সান ভাইয়া, রিটা আপু, আরিফ ভাইয়ারা, আমি জেরিন আপুর কথাও বলবো, জেরিন আপুকে আমি খুব মিস করি। জেরিন আপু, তারা কেউ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নেই, তারা দূরে আছেন। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাটাচ্ছি। সুতরাং এই কষ্টের জায়গাগুলো আমার ক্ষেত্রে অনেক বেশি পীড়া দেয়। এই এই বিষয়গুলো আমাকে অনেক বেশি পীড়া দেয়। আমি অনেকটা অপরাধ বোধে ভুগি যে আমাদের সেই বিতর্কের জায়গাটি কেন হারিয়ে যাচ্ছে। এখনকার ছেলে মেয়ে যারা আসছেন, আমার শিক্ষার্থীরা যারা আছেন, আমার অনুজ ছোট ভাই বোনেরা যারা আছেন, তারা অনেক বেশি মেধাবী। তাদের সাধারণ কথাবার্তাও যখন আমি শুনি, আমার কাছে মনে হয় তারা বিতর্কের মঞ্চে যখন উঠবেন, তখন আমার বিশ্ববিদ্যালয় স্বমহিমায় উদ্ভাসিত হবে। আমাদের থেকে অনেক বেশি গুণে তারা এগিয়ে আছে। শুধু একটুখানি একটুখানি আয়োজন দরকার। আমি ইবিয়ান কর্তৃপক্ষ যারা আজকের আয়োজন করছেন, তাদেরকে অত্যন্ত আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং একই সাথে আমি প্রত্যাশা করি যে এরকম আয়োজন তারা ঘন ঘন করবেন, রেগুলার করবেন, যাতে আমরা যারা প্রাক্তন বিতার্কিক আছি তারা একত্রিত হতে পারি, এবং আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ভাই বোনেরা যারা এখন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন, তারা সকলে একত্রিত হতে পারেন। তারা প্রত্যেকে যুক্তিবাদী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। সকলের জন্য অনেক দোয়া, অনেক আশীর্বাদ আমাদের। আমরা সব সময় যে কোনো ভাবে আমরা পাশে আছি। আপনার যদি মনে হয় আপনি বিতর্কের কোনো একটা বিষয় নিয়ে আমাদের কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করছেন, সেটা রিটা আপু হতে পারে, সান ভাইয়া হতে পারে, আরিফ ভাইয়া হতে পারে, আমি বিশ্ববিদ্যালয়ে আছি, আমার কাছে হতে পারে, যে কোনো সময় বিতর্কের বিষয় নিয়ে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের বড় ভাই, বড় বোন, বা আমাদের বড় ভাইয়া আপুরা আমাদের কাজকে দেখছেন, এটা আমাদের অন্যরকম একটা ভালো লাগার জায়গা, দরদের জায়গা। তো আপনাদের সবার জন্য এই আহ্বান আমি জানাচ্ছি। এবং এই পর্যায়ে আমি
অত্যন্ত সংক্ষেপে, আসলে আমরা অলরেডি 20 মিনিট ক্রস করে ফেলেছি। আমাদের রিটা আপুকে আমি আহ্বান জানাবো। তবে রিটা আপু সম্পর্কে একটা ছোট্ট কথা বলে নিই। 2010-11 শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আমি। 2011 সালে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, প্রথম যেই সংগঠনটিকে আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেটি হচ্ছে ডিবেটিং সোসাইটি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনো ডিবেটিং সোসাইটি আছে কিনা, এবং এই খোঁজ করতে যেয়ে যে নামটি শুনেছিলাম সেটা হচ্ছে আশরাফুন নাহার রিটা। আমি বিভাগে খোঁজ করেছিলাম যে রিটা আপুকে, আমি আপুর সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই। কেন? কারণ তখন ইসলামী বিশ্ববিদ্যালয় বিতর্ক বলতে যে নামটি প্রথমে আসতো, ইসলামী বিশ্ববিদ্যালয় বিতর্ক এবং রিটা একে অপরের পরিপূরক ছিলেন। এবং রিটা আপু আমাদের বর্তমানে বাংলাদেশ বিচার বিভাগে কর্মরত আছেন, তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোরে কর্মরত আছেন। আমি আপুকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য ঠিক বলবো না, ছোট ভাই বোনদের জন্য, আমাদের সকলের জন্য তার 2-4টি কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশরাফুন নাহার রিটা। ধন্যবাদ আশাকে। আশার চমৎকার উপস্থাপনায় আজকে আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করছি। আসলে প্রকৃতির সাথে মানুষের হৃদয়ের যোগ খুবই প্রত্যক্ষ। যেমন বর্ষা হলেই আমাদের হৃদয়ে উছলায়, ঝড়ের টানে আমাদের মন উচাটন হয়, ঠিক একইভাবে বসন্তের এই ফাগুন হাওয়ার সাথে সাথে আমরা নানা উৎসবে মেতে উঠি। আমাদের ভার্চুয়ালি যে উৎসবগুলো, সেখানে আমাদের যারা ছোট ভাই বোন আছেন, আমাদেরকে যে প্রাক্তনদেরকে স্মরণ করেছো তোমরা, এজন্য আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ। এই পেজটা থেকে আমরা প্রথমে যখন ইনভাইটেশন পেলাম, সাজ্জাদ আমাদেরকে ডাকলো এরকম একটা প্রোগ্রামের জন্য। সাজ্জাদকে অনেক ধন্যবাদ। আর আশা এত সুন্দর গুছিয়ে অনুষ্ঠানটা পরিচালনা করেছো, তোমাকেও অনেক ধন্যবাদ। আহ খুব বেশি কিছু বলার নেই, আবার যদি বলতে দাও তাহলে আবার শেষ করতে পারি না। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে যেটা বলার, বিতর্ক কেন্দ্রে কি বলি, একটা সময় ছিল, আমি বারবারই বলি যে আমাদের সেই একটা সময় ছিল, ইউনিভার্সিটিতে বিতর্ক একটা ক্রেজ ছিল এবং এত সুন্দর উৎসব হতো বিতর্ক কেন্দ্রিক। এক হলের সাথে আর এক হলের বিতর্ক, এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের বিতর্ক, এক ইউনিভার্সিটির সাথে আরেক ইউনিভার্সিটির বিতর্ক। আমরা দক্ষিণবঙ্গ কেন্দ্রিক বিতর্ক করেছি, এইভাবে করতে করতে আমরা জাতীয় পর্যায়ে বিতর্ক করেছি এবং সর্বশেষ আমরা টেলিভিশন বিতর্কে, অনেকগুলো টেলিভিশন বিতর্কে আমরা অংশগ্রহণ করেছি। এবং প্রতিটা সেশন, প্রতিটা বিতর্ক অনুষ্ঠান আমরা এত উপভোগ করতাম। এবং বিতর্ক করতে গিয়ে যেটা মানে নিজের দিক থেকে উপলব্ধি হলো যে যে আমি কথা বলতে পারতাম না, যে আমি এক পেশে চিন্তা করতাম, বিতর্ক করতে করতে যেটা হয় যে একই বিষয়ের উপর আমি নানামুখী চিন্তা করতে পারছি। যখন আমাকে বলা হচ্ছে যে তুমি পক্ষে বলো, তখন আমাকে খুঁজতে হবে পক্ষের যুক্তিগুলো। ঠিক একইভাবে বিপক্ষে এসে আমি ওই একই বিষয়ের বিপক্ষে চিন্তা করছি। এই যে নিজের মনে নিজে যুক্তিবাদী হয়ে উঠছি, নিজেই নিজেকে পক্ষে বিপক্ষে দাঁড় করাচ্ছি, অ্যানালাইসিস করতে শিখছি, এটা আসলে শুধু ওই মঞ্চের জন্য না, এটা পুরো জীবনের জন্য প্রয়োজন। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মনে করি যে কথা বলা, এই যে তোমাদের সবার সান ভাইয়া মুখ খুললেই কত ভালো লাগে না, মনে হয় যে আরো শুনি। মনে হয় যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সবাই হয়তো এরকমই। একটা কথা আমি প্রায়ই বলি যে বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তো ইসলামী বিশ্ববিদ্যালয় কেমন? সান ভাইয়াকে সামনে আনো, কথা বলতে দাও, খুব ভালো লাগবে। আশা আপুকে সামনে আনো, কথা বলতে দাও, চমৎকার লাগবে। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকের উচিত আমরা নিজেদেরকে শানিত করি, কথা বলতে শিখি। আমি কে, এটা আমাকেই বলতে হবে, আমার আচরণ দিয়ে বলতে হবে, আমার বাচনভঙ্গি দিয়ে বলতে হবে, আমার জ্ঞান আমার মেধা দিয়ে বলতে হবে। এবং আমার প্রতিটা বিষয়ই বলে দেবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি। বিশ্ববিদ্যালয় আমাকে আহামরি কোনো কিছু বানিয়ে দেবে না। যে ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে বলে আমি এখন হীনমন্যতায় ভুগছি, তাকে এনে দাঁড় করাও আমাদের একজন বিতার্কিকের সামনে, আমার মনে হয় না যে তোমার মনে হবে যে এই ব্যক্তিটা বেশি শানিত। হ্যাঁ, তিনিও নিজেকে যদি শানিত করেন, নিশ্চয়ই তিনিও তেমনই হবেন। তবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি আলাদা কোনো গৌরব অর্জন করেন নাই, যেটা আমার মনে হয় যে আমরা পিছিয়ে আছি, আমরা হীনমন্যতায় ভুগি। এটা প্রথম দিকে আমাদেরও ছিল। এবং আমি বলবো, আশা যে কথাটা বলছে যে আগে অবস্থা খারাপ ছিল, আসলেই আশাদের সময় হয়তো তারা এত কঠিন ভাবে সেশন জ্যামটা পায়নি যতটা আমরা পেয়েছি। আমরা একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে এসেছি, তবে যতটা ভালো সময় কাটিয়েছি বিতর্ককে কেন্দ্র করে,
যতটা ভালো সময় কাটিয়েছি, সুন্দর সময় কাটিয়েছি, যতটুকু শিখেছি আমার মনে হয় বিতর্কের সাথে সংযুক্ত ছিলাম বলেই। কারণ এটা পড়াশোনা থেকেও বিচ্যুত করছে না আমাকে, এটা আমাকে আমার নিজের ক্যারিয়ার গোল থেকেও বিচ্যুত করছে না, বরং ক্যারিয়ারের জন্য, আমার পড়াশোনার জন্য, আমার ডিপার্টমেন্টাল প্রস্তুতির জন্য সবকিছুর জন্যই আমাকে আরো বেশি যোগ্য করে তুলছে। এবং আশা যে ওর কিছু অভিজ্ঞতা শেয়ার করলো যে মাঝরাত পর্যন্ত, শেষ রাত পর্যন্ত প্রিপারেশন নিয়েছি, সত্যি তাই। কত রাত জেগেছি, স্ক্রিপ্টের পর স্ক্রিপ্ট করেছি একটা বিষয় নিয়ে। লাইব্রেরি, আগে তো এত ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না, উস্তাদ ছিলাম না বা এত অ্যাভেলেবেলও ছিল না। আমরা লাইব্রেরিতে চলে যেতাম, অনেক পুরাতন পেপার কাটিং আমরা সংগ্রহ করতাম, পুরাতন পেপার ঘেটে ঘেটে তথ্য সংগ্রহ করতাম, বই ঘেটে তথ্য সংগ্রহ করতাম, কোথায় না যেতাম একটা মানে খুব অল্প কিছু তথ্যের জন্য। এবং গ্রুপ ওয়ার্ক, টিম ওয়ার্ক, এই বিষয়গুলোও কিন্তু আমরা শিখেছি বিতর্ক করতে গিয়েই। এবং সেই সময়ের হল বিতর্কগুলো চমৎকার হতো। এবং এখন আমরা যে রুমও বিতর্ক করছি ভার্চুয়ালি, তখন হতো আমাদের খোলা আকাশের নিচে মাঠে। সবার হয়তো মনে আছে, প্রচুর ছেলে মেয়ে আসতো, তারা গোল হয়ে বসতো চারিদিকে এবং উন্মুক্ত ময়দানে আমাদের রোমো বিতর্কগুলো হতো। এত আনন্দ, এত উচ্ছ্বাস! এখন যে কথাগুলো আমরা কমেন্টে দেখছি, তখন আমরা মানুষের অভিব্যক্তি পড়তাম যে আমি একটা কথা বলছি, বা আমার দলের, আমার প্রতিপক্ষের একজন একটা কথা বলছে, যে অন্যদের যে অভিব্যক্তি, আনন্দ, উল্লাস, যে হাততালি, এগুলো আসলে খুব মিস করি। এবং জীবনের প্রতিটা স্টেপ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে মানুষের যে উৎসাহ প্রয়োজন, সেটা হয়তো বিতর্ক থেকেই পেয়েছি। তো আমি বলবো যে বিতর্কের সাথে থাকা উচিত, এ কারণেই যে আমি একজন ভালো যুক্তিবাদী, স্পষ্টবাদী এবং শানিত মানুষ হতে চাই। ক্যারিয়ারে কি করলাম সেটা বিষয় না, ক্যারিয়ারে আমি কতটা আনন্দ নিয়ে ক্যারিয়ারটাকে উপভোগ করছি, এজন্যই বিতর্কটা করা প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে, অনেকটা সময় নষ্ট করে ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য, আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, আবারও তোমাদের সামনে আসার আমরা যে সুযোগটা পেলাম এজন্য। এবং এই আয়োজনের সাথে যারা ছিলেন, যারা আছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার টিমমেট দুটো মিষ্টি বোনকে পরিচিত হলাম, মিষ্টি বোন দুটোর সাথে, একজনের নাম তো মিষ্টি, আরেকজনের নাম রজনী। তোমাদেরকেও ধন্যবাদ, অনেকদিন পরে টিম ওয়ার্ক করার একটা সুযোগ পেলাম। আর সান, আসাদ, আরিফ, তোরা ছিলি, তোরা থাকবি, তোরা তো আছিসই, আর তো কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে, বাসন্তী শুভেচ্ছা। ধন্যবাদ রিটা আপু। এবং এরই সাথে আমাদের আজকের বিতর্ক শেষ করতে যাচ্ছি। আমি আবারও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইবিয়ান কর্তৃপক্ষকে এবং আমাদের আজকের বিতর্কে আমাদের শ্রদ্ধেয় সকল প্রাক্তন নয় বিতার্কিক এবং আমাদের বড় ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন, তারা প্রত্যেকেই তাদের কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত মানুষ। এবং আমি যদি ভুল না করি, আমাদের বিতর্ক শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট আগেও আপুরা অফিসে ছিলেন, অফিসে কাজ করেছেন। এতটা ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সকলের পক্ষ থেকে ইবিএন পেজে যারা আমাদের অনুষ্ঠানটি দেখলেন, উপভোগ করলেন, এবং আমাদের বর্তমানে আমার শিক্ষার্থী যারা আছো, যারা আমাদের অনুস্প্রতিম ভাই বোন আছো, তোমাদের সবার জন্য শুভকামনা, সবার জন্য আশীর্বাদ, ভালোবাসা, এবং আমাদের বড় ভাই বোন, আমাদের ইবিএন পরিবারের সকল সদস্যের জন্য আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।